আসসালামু আলাইকুম। সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে, নো দাই সেলফ। তা আমি সবসময় বলি যে এখন নো দাই সেলফটা একটু চেঞ্জ করে নো ইয়োর ব্রেইন। তার মানে ব্রেইন কিভাবে কাজ করে এইটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি সবসময় বলি পরীক্ষা যত কম্পিটিটিভ হবে সেই পরীক্ষায় যে ব্রেনকে ভালোভাবে বুঝতে পারবে এবং ওই বোঝার উপর প্রেক্ষিতে ওইটা বুঝে ওই অনুযায়ী কাজ করতে পারবে তার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এবং আমি বারবার বলি যে সুপার কমান্ডোতে আমরা যে কাজটা করছি, প্রত্যেক দিন তোমার একাধিক সাবজেক্ট পড়া, প্রত্যেক দিন ইংলিশ সাধারণ জ্ঞান একটু একটু করে হলে রিভাইজ করা এবং ভুলে যাওয়ার আগে রিভাইজ করা। আমি বারবার বলি তুমি যদি রিভিশন ঠিকভাবে দাও তাহলে ইনশাল্লাহ তোমার যা কিছু পড়ছো সমস্ত পড়া লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হবে। তো অনেক শিক্ষার্থী বলে যে ভাইয়া এতগুলো অধ্যায় একসাথে রিভিশন দিতে তো অনেক টাইম লাগে। এটার মূল কারণ তুমি ভুলে যাওয়ার পরে রিভিশন করো, এটা করা যাবে না। এই একটা জায়গায় তোমাকে একটা চেঞ্জ আনতে হবে যে ভুলে যাওয়ার আগেই রিভিশন। আর যদি এর উল্টাটা করো যে ভুলে যাব তারপরে রিভিশন দিব শেষ, তাহলে গেম চেঞ্জ হয়ে যাবে। তার মানে তোমাকে অবশ্যই একটা পড়া ভুলে যাওয়ার আগে রিভিশন করতে হবে। এবং ব্রেন কোন সময় পড়াটাকে সবচেয়ে ভালোভাবে রিজার্ভ করতে পারে এইটা বোঝার জন্য আগে ব্রেইনের এখানে দেখো 5টা ওয়েভ আছে। আমি আগেই বলছি যে আমাদের 5 ওয়াক্ত নামাজের মতো ব্রেইনে 5টা তরঙ্গ, 5 রকমের ঢেউ থাকে। তার মধ্যে একটা তরঙ্গ বা ঢেউ সবচেয়ে লাভজনক, যেইটা থাকলে পরে পড়ার শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে দ্রুত রেজাল্ট পাবে এবং সবচেয়ে মজার ব্যাপার তুমি পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করতে পারবা। কি কারণে? কারণ হচ্ছে তুমি দেখো যে পড়াটা যদি তুমি লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ করতে পারো তাহলে তুমি সহজে আর ওই পরীক্ষার হলে কনফিউশনের মধ্যে পড়বা না। কনসেপশনও তোমার ক্লিয়ার থাকবে এবং কনফিউজিং কোশ্চেনও তুমি কারেক্ট করতে পারবা। এই জন্য যে কোনো শিক্ষার্থী যে অসাধারণ রেজাল্ট করতেছে, অসাধারণ, তার উচিত ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা নিয়ে আসা যেটা থাকলে পড়ে পড়া দ্রুত তার হচ্ছে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে এবং তার দ্রুততাটা এমন হবে যে স্বাভাবিকভাবে সে 1 ঘন্টায় যা পড়তো অন্য সময় সেই পড়াটা 10 মিনিটে পড়বে। আর 1 ঘন্টায় যে পড়াটা পড়বে সেইটা অন্য সময় তার পড়তে 5-7 ঘন্টা লাগতো। এই কাজটা যদি আমরা করতে পারি আনবিলিভেবল রেজাল্ট হবে। তাহলে তুমি দেখো এখানে 5টা ওয়েব আছে, যদি তুমি একটু দেখো ওয়েবগুলোর নাম এ দিয়ে শুরু হয়, আলফা, তারপরে বলবো বেটা, তারপরে হচ্ছে যে থিটা, তারপরে ডেল্টা, তারপরে গামা। এই 5টা ওয়েবের মধ্যে এ দিয়ে যেটা শুরু হয়েছে এটা সবচেয়ে ভালো ওয়েব, আলফা ওয়েব। এবং এটা আর্লি মর্নিং এ থাকে, ফজরের নামাজের পর থেকে শুরু হয়। ওই যে বলে না যে হচ্ছে যে আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ি ওই সময় থেকে একেবারে আলফা ওয়েব। ওই সময় ওটা যদি পড়তে পারো পড়া খালি শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার দৌড়াবে এবং খুব দ্রুত, হ্যাঁ, এবং তোমার মাথার মধ্যে ইনশাআল্লাহ ঢুকে যাবে। ওকে, এখন যে জিনিসটা আমি বলবো এখানে লক্ষ্য করে দেখো যে আলফা ওয়েবটার জন্য তুমি তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা এবং উঠে আর্লি মর্নিংয়েই তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওই পড়াগুলো পড়ো যেই পড়াগুলো তোমার পড়তে খুব ডিস্টার্বিং মনে হয়। কোনটা ডিস্টার্বিং হয়? সাধারণত তুমি যেটা বোঝো না কিরকম, যেমন ধরো যে যেমন একটা এক্সাম্পল দিই, ধরো যে তোমার হচ্ছে যে আমরা যে অধ্যায়টা পড়ছি ওটাকে কি বলে, আর কি বলে অধ্যায়টার নাম, আমার মাথা একদমই গেছে, অধ্যায়ের নামও খেলা ফেলতেছে, ওটাকে কি বলে, আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল না, যে অধ্যায়ের নাম। দেখো ব্রেন এরকম তার মানে হয় না, অনেক সময় থট ব্লক হয়ে যায়। টিস্যু তন্ত্র যে অধ্যায়টা আছে, ঠিক আছে, এইটা যে টিস্যু তন্ত্র, যে এই অধ্যায়টা তুমি দেখো যে অনেক সময় তোর মাথায় আসে না, তারপরে জৈব রসায়ন অনেক সময় মাথায় আসে না। এই অধ্যায়গুলো চেষ্টা করবা যে সকালে আর্লি মর্নিং একটু পড়ে ফেলতে। এবং যেই সাবজেক্টটা কঠিন হয়, তুমি দেখো যে ইংলিশ কিন্তু এখন তোমাদের শুরুই করিনি, আমরা অল্প অল্প করে পড়ছি। মেড ইংলিশ দিকে তো 10 তারিখ থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তুমি দেখবা যে অটোমেটেড দৈনিক অল্প করে পড়লে আলটিমেটলি তুমি দেখবা যে কোনো কঠিন জিনিস অত্যন্ত সহজ হয়ে যাবে, হতেই হবে। তাহলে আর্লি মর্নিং, হ্যাঁ, আর আর্লি মর্নিং হচ্ছে যে তোমাকে হচ্ছে যে পড়ার ক্ষেত্রে যে গুরুত্বটা এটা বারবার মাথায় রাখতে হবে। আর্লি মর্নিং মোস্ট ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন দেখো এখানে আগে যাই। তাহলে প্রথমে দেখো আমি তোমাদের বলি যে এই যে কমেন্টস দেখতেছি, মূর্খ তো কয়েক রকমের আছে সেটা আমি জানি। ওকে বললাম যে আগে প্রথমে পড়ি, কমেন্টস করার টাইম দিব। ও আসলে নিজেও পড়বে না। কে রে এটা, মানে কে এটা দেখি, আর এখনই কমেন্টসটা খুঁজে পাইলাম না। হ্যাঁ, ও হচ্ছে যে নিজেও পড়বে না, মানসিকেও ডিস্টার্ব দিবে, এরকম কিছু আছে। এরকম যে কাউকে মুহূর্তের মধ্যে ব্লক করে দাও, কারণ ও অন্যের পরে ডিস্টার্ব দিতে চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, আর্লি মর্নিং হচ্ছে 9টার আগে যদি না হয় তাহলে খুবই দুঃখজনক। ভাই খুব তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি পড়া শুরু করতে হবে, তাহলে তুমি গেম চেঞ্জিং রেজাল্ট আনতে পারবা, ঠিক আছে? আগে আমি একটু রিভাইজ করি, ঠিক আছে?
হ্যাঁ, এখন শুরু করে ফেলো। তাহলে আমরা আগে একটু রিভিশন করি, আমি খুব ইম্পর্টেন্ট কথার মধ্যে পড়ে যাবো, আগে একটু রিভিশন দিই, তারপরে এখানে ইনশাল্লাহ আসবো। ওকে, দেখি আগে আমরা যে রিভিশনের ক্ষেত্রে আগে ইংলিশ দিয়ে একটু শুরু করি। কি অবস্থা ইংলিশে 2022-23 কিরকম কোশ্চেন আসছে দেখি, তোমরা একটু উত্তর করতে থাকো, তারপর আমি তো বলবো ইনশাল্লাহ দ্রুততার সাথে। পেজে ক্লাস নেওয়া মোটেই খারাপ না, পেজে ক্লাস নিলে আমরা কেমন পড়াই এটা সম্বন্ধে একটু ধারণা অন্তত পাবে। আর অন্য যারা এখন থেকে এই মডারেটর টিম প্রথমেই আগে দেখবা, আইডি দেখলে তোমরা চিনবা যে খসর বছর পার্মানেন্ট ব্লক, ওর ক্লাসের দরকার নাই, একদম ক্লিয়ার। ওকে ফাইন, শুরু করে দেই। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ এ মডেল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব। মডেলও হইতে পারে, মেইন ভার্ব হইতে পারে। ডু, এটা মডেল তো নয়, নিট এটা মডেল হইতে পারে, মেইন ভার্ব হইতে। কুড, মাইন্ড, তাহলে নিট। দেখো যে প্রশ্ন কিন্তু খুব ইজি থাকে। ওকে ফাইন। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন আর হু, হোয়াট, হুইচ, যে কেউ বলবে যাবে এগুলো তো রিলেটিভ প্রোনাউন, বাস আর কোনো কথাই নেই। এরপরে যাও দি ওয়ার্ড রিক্যালসিট্রেন্ট। রিক্যালসিট্রেন্ট মানে বিদ্রোহী। তা বিদ্রোহী কি করে? সাধারণত ওর মধ্যে একটা পরিবর্তন আসছে। পরিবর্তন মানে মিউটেশন থেকে মিউটিনাস, মিউটিনাস। রিক্যালসিট্রেন্ট হচ্ছে কি মিউটিনাস। ওকে, দি ফ্লাইট ইজ লিভিং শর্টলি, ভেরি শর্ট। শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর এলওয়াই যুক্ত হয়েছে অ্যাডজেক্টিভের সাথে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে শর্টলিটা কি হবে বলতো? এটা অ্যাডভার্ব। ওকে ফাইন। এরপর আমরা চলে যাই, দেখি কি রয়েছে। দি অ্যান্টোনিম অফ হারবিঞ্জার। আচ্ছা, হারবিঞ্জার মানেটা কি এটা আগে তোমাকে বুঝাই, তাহলে তুমি বুঝতে পারবা। এইটা মানে হচ্ছে যে কোনো কিছু, হার্প শব্দটা মনে করতে পারো যে কোনো জিনিস ক্রিয়েট করছে, তৈরি করছে, তার মানে যে ক্রিয়েটর। তাহলে যে ক্রিয়েটর সে হারবিঞ্জার, আর তার মানে সে একটা লিডার বলা যেতে পারে। তাহলে এডুকেটর এটাও এক রকমের হচ্ছে হারবিঞ্জারের মতো। মেসেঞ্জার, হ্যাঁ এটাও একটা রকমের হারবিঞ্জার মতো। এখানে বলছে অ্যান্টোনিম, বিপরীত, ফলোয়ার। এই যে তোমরা অনেকে আসো না, আরেকজনের চুলের স্টাইল দেখে ওইটা ফলো করতেছো, ছবি দেখে দৌড়াচ্ছ, পড়া দেখে না, ফলো, এটা খারাপ। তোমার নিজের একটু ব্রেনটা কাজে লাগাবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাহলে এই ফলোয়ার হচ্ছে হারবিঞ্জারের হচ্ছে অ্যান্টোনিম। ওকে ফাইন। ফাদার লাভস মি, তাহলে কেউ বলবে যে ভাই এটা তো দেখো ফাদার লাভস মি। আচ্ছা, এইখানে খুব ইন্টারেস্টিং যে এটা কি, আচ্ছা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের মূল ব্যাপারটা বলি যাতে তোমার মাথায় আসে। ট্রানজিটিভের বাংলা হচ্ছে সকর্মক, ঠিক না? ট্রানজিটিভের বাংলা কি বলো? সকর্মক। ট্রানজিটিভ এটার বাংলা কি বলো? সকর্মক। এই কর্মকারক, এইটা চিনার বুদ্ধি হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা কর্মকারক। ঠিক তেমনি করে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই ভার্বটা যেটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। যেমন ফাদার লাভস মি, কাকে? আমাকে। আচ্ছা, এইটা যে ট্রানজিটিভ ভার্ব এটা বোঝার একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই। কি বা কাকে তো আছে, তাছাড়া আরেকটা বুদ্ধি আছে। যেমন যেই বাক্যটায় ট্রানজিটিভ ভার্ব থাকে সেই বাক্যটারে ভয়েস করা যায়। ফাদার লাভস মি, তার মানে এটা ভয়েস করলে এরকম হইতো না, আই এম লাভড বাই ফাদার, আই এম লাভড বাই ফাদার, ঠিক না? তার মানে এই বাক্যটার ভয়েস হচ্ছে। তাহলে এইখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। এই মাথায় ঢুকছে আমি কি বলছি? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ডু ইউ নো হোয়েন, এটা খুব ইন্টারেস্টিং। দেখো পারবা ইনশাল্লাহ। ডু ইউ নো, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে একটা মৌলিক নিয়ম আছে, সেটা কি জানো? ডু ইউ নো এটা কিন্তু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ বলো? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে আমি বলি হচ্ছে মালিক, মালিক। আর স্ট্রং ভার্ব, উইক ভার্ব এক কথায় যেগুলোর হচ্ছে ভায়েল চেঞ্জ করে করা যায়, আর এগুলো ভায়েল চেঞ্জ না করে ইডি যোগ করে, এটা হচ্ছে পার্থক্য। এখন দেখো এখানে আসো, তাহলে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে এটার মানেটা কি? তার মানে হচ্ছে এই হচ্ছে মালিক, আর এর পরে ডাব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট, এগুলো দিয়ে যেগুলো যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এগুলোকে বলা হচ্ছে চাকর ক্লজ। কি ক্লজ বলো? চাকর। তা চাকরের নিয়ম হচ্ছে চাকর যখন প্রশ্ন করবে প্রশ্নটা হবে উত্তরের মতো। যে এটা আবার কেমন কথা? চাকরের প্রশ্নটাও উত্তরের মতো হবে, মানে ওর প্রশ্নটাও উত্তরের মতো। ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড? দেখো দি আর দ্য রেজাল্ট পাবলিশ তো হবেই না, দি রেজাল্টস উইল পাবলিশ, উইল দ্য রেজাল্ট পাবলিশ। এটা দেখো ডু ইউ নো এটা প্রিন্সিপাল ক্লজ, এর পরের অংশটা হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশ, তাহলে দি রেজাল্টস উইল বি পাবলিশড। এবং এটা প্যাসিভই হবে কারণ রেজাল্ট নিজে নিজে পাবলিশ হবে না, কারো চাকরের মতো। হ্যাঁ, তার মানে চাকরের প্রশ্নটাও হবে উত্তরের মতো। বুঝো না আমার কথা? নর্মালি আমরা উত্তর দেওয়ার সময় কি বলি? আমি ভাত খাই, তুমি কি খাও, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আমি আরো সহজ করে বলি, অনেকে আবার বুঝে না জিনিসটা কি। যেমন আমি যে বলি তোমার নাম কি, এটা ইংরেজি ট্রান্সলেশন কি? হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। হোয়াট ইজ ইউর নেম, এটা বলছো না? কিন্তু এবার যদি আমি বলি ডু ইউ নোর পরে যদি আমি বলতে চাই যে তুমি কি জানো, তোমার নাম কি, তখন কিন্তু এটা লেখা যাবে না, ডু ইউ নো হোয়াট ইজ ইউর নেম। কেন ভাই? কারণ এ তখন চাকর হয়ে গেছে, একা আছে, সে মালিক, হোয়াট ইজ ইউর নেম। কিন্তু এ যখন ডু ইউ নো এক কথায় একটা প্রিন্সিপাল ক্লজের সাথে সে যখন আসবে তখন আর এ কিন্তু এরকম করে প্রশ্ন করতে পারবে না। একা মাস্তানি করতেছো, চাকর হয়ে আসো, কেউ নাই, ওকে ফাইন। কিন্তু যখন ডু ইউ নো হোয়াট ইজ ইউর নেম, না, ডু ইউ নো হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ,
হোয়াট ইওর নেম ইজ। তার মানে হচ্ছে তুমি যখন চাকর হিসেবে থাকো তখন সাবঅর্ডিনেট ক্লজে অক্সিলারি ভার্বটা সামনে আসবে না, শেষেই থাকবে। অক্সিলারি ভার্বটা কি হবে? শেষেই থাকবে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ওকে ফাইন। এরপরে যাই আমরা, দি ম্যান হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট। ইট ইজ, দেখো এই যে হু আছে, তাহলে যে কেউ বলবো হু থাকলে এটা কি হচ্ছে? যে কেউ বলবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। কি হয় বলো? কমপ্লেক্স। তা এটা কোনো বিষয় না। দি ম্যান হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে। উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন অ্যাগেন্স্ট দ্য হুডলাম। আচ্ছা, এই যে টু প্লাস ভার্ব, এটাকে ইনফিনিটিভ মার্কার বলে। তাহলে এটা কি হবে? উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন, তাহলে এটা ইনফিনিটিভ মার্কার। ওকে। দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা তো এই বাট, আমি তো প্রথম বলি যে কেউ যদি একটা জিনিস পড়ে যায় তাহলে এই বাক্যটা পড়ে যাওয়া উচিত। এত ইম্পর্টেন্ট এই বাক্যটা। মেডিকেল অ্যাডমিশনে কয়েকবার এখান থেকে প্রশ্ন আসছে। মোস্ট ইম্পর্টেন্ট এই বাক্য। দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। মূলত বাট যুক্ত লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, কেননা বাট 6টা পার্টস অফ স্পিচ হতে পারে। কয়টা? 6টা। একটা দুইটা না, 6টা হইতে পারে। যেমন আমি যদি বলি বাট মি নো বাট, খেয়াল করো তো একটু, মাথায় আসতেছে? বাট মি নো বাট। কিন্তু আমাকে কিন্তু না, অনেকে কিন্তু আমার মতো এটা সবচেয়ে ভালো হচ্ছে আমাকে জ্ঞান দিও না, বাট মি নো বাট। তাহলে এই প্রথম বাটটা হচ্ছে ভার্ব, নো এর পরে যে বাটটা এটা হচ্ছে নাউন। ওকে। এরপর আমরা কি বলি? এই দ্যার ইজ নো মাদার বাট লাভস হার, এই বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ। তার মানে এটা একটা প্রোনাউনের মতো কাজ করছে, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। তাহলে নাউন হইল এই যে বাট মি নো বাটের নো এর পরে নাউন, এই বাটটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য ভার্ব। দ্যার ইজ নো মাদার বাট লাভস হার, এটা নেগেটিভ রিলেটিভ। আর কি হইতে পারে? যেমন আমি যদি বলি কি বলে এটাকে, উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, SUCCED। এই যে এখানে যে বাটটা রয়েছে, এই বাটটা লক্ষ্য করো, এখানে এই ট্রাইডটা একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? যেটা সাবজেক্টের টেন্স, মানে টেন্স চেঞ্জ হলে যেটা চেঞ্জ হয়, অথবা পার্সন চেঞ্জ হলে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। এখানে এই যে ডিড নট সাকসিড, এই যে ডিড নট সাকসিড, এই ডিড নট সাকসিডের এখানে এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুই দিকে দুইটা যদি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে যে কেউ বলবে যে ভাই দুইটা ফাইনাইট ভার্ব মানে দুইটা ক্লজ। তাহলে এর মাঝখানে যে এই যে পার্টটা আছে, এটা একটা হচ্ছে কনজাংশন। কি বলো? কনজাংশন। তারপর যদি আমি এরকম বলি, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, তাহলে নো ওয়ান এক্সেপ্ট, এই বাটটা এক্সেপ্ট বুঝাচ্ছে। এক্সেপ্ট বুঝালে প্রিপোজিশন হবে। এক্সেপ্ট বুঝালে কি হবে বলো? প্রিপোজিশন হবে। হ্যাঁ, এক্সেপ্ট বুঝালে প্রিপোজিশন। ওই যে CCC লিখছে মোহাম্মদ বিজান, ভেরিফাই। দুই দিকে দুইটা ক্লজ, মাঝখানে হচ্ছে কনজাংশন। নো ওয়ান এক্সেপ্ট, এই বাটটা যখন এক্সেপ্ট অর্থে বোঝানো যায় তখন হচ্ছে প্রিপোজিশন। আর কি হতে পারে? ইট ইজ but right to admit our faults, to admit our faults। তাহলে ইট ইজ, এই বাটটা এই রাইটের আগে বসছে, ইট ইজ অনলি রাইট। অনলি অর্থ যখন বোঝায় তখন এটা অ্যাডভার্ব হয়, তখন এটা কি হয় বলো? অ্যাডভার্ব হয়। তাহলে দেখো তুমি, নাউন হইছে, প্রোনাউন হইছে, তারপরে হচ্ছে কি হইলো? ভার্ব হইলো, তারপরে অ্যাডভার্ব হইলো, প্রিপোজিশন হইলো, কনজাংশন। একেবারে 6টা পার্টস অফ স্পিচ হইতে পারে। চিন্তা করছো? তাহলে এই বাট এই জন্য এত ইম্পর্টেন্ট এটা। তাহলে দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা নেগেটিভ রিলেটিভ। ওকে। আচ্ছা, এরপরে যাই আমরা কি রয়েছে দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই এম ভেরি বেটার টুডে। আচ্ছা, এগুলা কি কারণে ভুল সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, যদি এটা ব্যাখ্যা আমি করবো পরে। দেখো, আই এম ভেরি বেটার টুডে, অনেকে মনে করে ভাই এটা বোধহয় ঠিক আছে। নো, কি কারণে? ভাই এটা ভুলটা কোথায়? শুনো, আমরা কিন্তু অনেক সময় খুব প্রচলিত কিছু বাক্য বলি যেগুলো ভুল, শুনলে একটু অবাক লাগবা। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্য করো, আই এম ভেরি বেটার। অনেকে বলে না আই এম কম্পারেটিভলি বেটার। নো, আই এম বেটার টুডে, আই এম বেটার। শোন, নামাজে যখন দাঁড়াবা, নিয়ম হচ্ছে পুরা ফোকাসটা নামাজে। ওই সময় খোসর মোসর, এই টুপি ধরে টানাটানি, মানে খোসর মোসর করা যাবে না, পুরা ফোকাস নামাজে। ক্লাস যখন করবা পুরা ফোকাস। আমি টাইম দিব। ওই যে হতাশ লাগতেছে অনেকে, যে একটা কমেন্টস দিলাম, কেন বাবা? সুমাইয়া জাহান সুমা, আইডি পরিচিত অপরিচিত বুঝতেছি না। সব সময় ক্লাস করবো মানে ওই সময় আশাবাদী, 1 নাম্বার ক্লাস করতেছ, তারপরে যে আশা না পাও, তাহলে অন্ধকার ছাড়া আর কোনো বুদ্ধি নাই। এই অন্ধকার না শুধু, একেবারে ওই যে মারিয়ানা ট্রেন্সের নিচে কয়েক হাজার মিটার নিচের অন্ধকার, কিছু দেখা পাবা না। নূহ আলাইহিস সালাম বলছিল না? হ্যাঁ, নূহ আলাইহিস সালামে তো বোধহয় মাছের পেটের মধ্যে একেবারে অন্ধকার, এরকম অন্ধকারে চলে যাবে, আল্লাহ না করুক। আচ্ছা, তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই এম ভেরি বেটার টুডে। নো, আই এম বেটার টুডে। কিন্তু আমরা অনেকে বলি আই এম কম্পারেটিভলি বেটার টুডে। মোটেই ঠিক না, এটা ভুল বাক্য। আই এম বেটার টুডে, অথবা বলতে পারে আই এম কম্পারেটিভলি ওয়েল টুডে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা, দি গুডস আর হবে ইনফিরিয়র কোয়ালিটি, এটা তো হয় নাই। আচ্ছা, হি গেভ মি সাম অ্যাডভাইস বা এ পিস অফ অ্যাডভাইস। ঠিক আছে, তাহলে এটা সি নাম্বারটা। ওকে ফাইন, আর দেখলাম না। হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়েটিভ ভার্ব। আচ্ছা, ইনকোয়েটিভটা খুব ইন্টারেস্টিং।
ইনকোয়েটিভ। হ্যাঁ, ও আচ্ছা, টেনশন বলতে কি রেজাল্ট নিয়ে? রেজাল্ট নিয়ে, তোমাদের রেজাল্ট নিয়ে অনেক আগে বলছিলাম যে সাবধান, পরীক্ষাটা হও। তোমরা কইছো যে না ভাই তার এখন আর কোনো কথা নেই, ক্লাস করো। হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়েটিভ ভার্ব? আচ্ছা, ইনকোয়েটিভ মানে ওই ভার্ব যেই ভার্বটা দিয়ে একটা পরিবর্তনের সূচনা হয়েছে, পরিবর্তন হয়েছে, এটা সূচনা বোঝায়, পরিবর্তনের সূচনা। তার সাধারণত ইনকোয়েটিভ ভার্ব যেগুলো, এগুলো সাধারণত লিঙ্কিং ভার্বের সাথে মিলে যায়। কোন ভার্বের সাথে? লিঙ্কিং ভার্বের সাথে মিলে যায়। লিঙ্কিং ভার্ব যে আছে না, এটার সাথে মিলে যাবে। তা লিঙ্কিং ভার্বগুলো আমরা কিভাবে খেয়াল করি আমি কয়েকবার বলছি, গতকালকে কথা বলছি। এলআরবি ফাস্ট গ্রোয়িং টিম, এলআরবি ফাস্ট গ্রোয়িং টিম, ফাস্ট গ্রোয়িং টিম, গ্রোয়িং টিম। তাহলে দেখো এলতে হচ্ছে লুক, এটা একটা লিঙ্কিং ভার্ব। আরতে হচ্ছে রিমেইন, এটা একটা লিঙ্কিং ভার্ব। বিতে হচ্ছে বি অথবা বিকাম, এটা একটা লিঙ্কিং ভার্ব। এতে হচ্ছে ফিল, এতে হচ্ছে অ্যাপিয়ার, এসতে হচ্ছে স্মেল, টিতে হচ্ছে টেস্ট, জিতে গ্রো হইতে পারে, গো হইতে পারে, আর টিতে হইতে পারে টাচ। এগুলো সবগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে এই যে লিঙ্কিং ভার্ব আসছে, এগুলো যে লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বগুলো খুব ইন্টারেস্টিং। কি কারণে ইন্টারেস্টিং? যে এরা কি করে, যে হচ্ছে তার আগে আর পিছে যে আছে তাদেরকে লিঙ্ক করে, কানেকশন কয় না, যে লিঙ্ক থ্রি কি কি কোম্পানি আছে না, ইন্টারনেট কানেক্ট করে দেয়, এরকম এই ভার্বটা হচ্ছে তার সামনে পিছনে যে আছে তার সাথে কানেক্ট করে দেয়, ব্রিজের মতো কাজ করে। তাই লিঙ্কিং ভার্বগুলো অনেক সময় ইনকোয়েটিভ ভার্বের মতো কাজ করে। তার মধ্যে গ্রোটা খুব ইম্পর্টেন্ট। এই গ্রো একটা এক্সাম্পল বলে গ্রোই পড়তে হবে। যেমন হি ইজ গ্রোয়িং উইক, হি ইজ গ্রোয়িং স্ট্রং, হি ইজ গ্রোয়িং হচ্ছে দিয়ে এই শব্দগুলো, ইট ইজ গ্রোয়িং ডার্ক, ইট ইজ গ্রোয়িং হচ্ছে কি বলে এটা সানি, এরকম হইতে পারে। তাহলে দেখো এটা হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। ইট ইজ ডার্ক, না এখানে তো ডার্ক এমনি, এখানে কোনো ইট ইজ গ্রোয়িং ডার্ক, এই গ্রোয়িং শব্দটা এটা ইনকোয়েটিভ ভার্ব। হি ইজ উইক, কিন্তু হি ইজ গ্রোয়িং উইক হলে গ্রোটা, এই গ্রোয়িং শব্দটা বা গ্রো শব্দটা, হি ওয়াজ কিং, না এটা হবে না। তার মানে ইট ইজ গ্রোয়িং ডার্ক, ইনকোয়েটিভ ভার্ব। দেখো কঠিন মোটেই নাই, সব জানা শোনা, প্রত্যেকটা এমসিকিউ ইনশাল্লাহ কারেক্ট করবো ইনশাল্লাহ 100%, একটাও মিস হবে না। ইংলিশ সাধারণ জ্ঞানে ভুল এটা এটা একেবারে পাপ, মহা পাপ হয়ে যাবে 100%, প্রত্যেকটাই ইনশাল্লাহ এমসিকিউ কারেক্ট হবে এবং এটা গেম চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে এন এলিগি আছে। এই প্রশ্নটা শোক কবিতা। তা এবার আমার যেটা অবজারভেশন, যে হঠাৎ করে বিগত 5 বছরে এই প্রশ্নটা আসছে। তা নর্মালি আমরা বিসিএস এর জন্য দেখা যায় যে সাহিত্য আছে, কিন্তু সাহিত্য তোমাদের মেডিকেল অ্যাডমিশনে সাধারণত দেখা যায় যে খুব শেক্সপিয়ারের কিছু রচনার অংশ থেকে আসে, কিন্তু এইটা যেটা হয়েছে এটা হচ্ছে লিটারারি টার্ম বলে এগুলোকে, লিটারারি টার্ম। তার মানে সাহিত্যের বিভিন্ন পরিভাষা। যেমন এলিজি মানে হচ্ছে শোক কবিতা, স্যাটায়ার, স্যাটায়ার মানে তো জানো ব্যঙ্গাত্মক কবিতা, ঠিক আছে, ব্যঙ্গাত্মক কোনো সাহিত্য। লিমেরিক, লিমেরিক মানে এলে বেলে টাইপের আবল তাবল লেখা। পয়েম অফ লেমেন্টেশন মানে শোক কবিতা, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইটা এলিজি, যেটা পয়েম অফ লেমেন্টেশন। তাহলে এই জিনিসগুলো এগুলো আমাদের রেডি করছি আমরা। এটা আমরা কিছু এক্সট্রা লেকচার দিব, যারা একেবারে যে ভাই আমি এক্সট্রা, কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। কিন্তু তারপর তুমি তো আর সাহিত্য গোটাল পড়তে পারো না, কারণ বিসিএস এর সাহিত্য থেকে 15-20 নম্বরের প্রশ্নই থাকে, মানে ওইটা হিউজ ইয়া। কিন্তু ওইটার আমি চিন্তা করছি তোমার যদি আসে কি আসতে পারে, তা ওই জিনিসটা আমরা এবার একটু পড়াবো। নর্মালি আমরা গতবারও পড়াইনি, গতবার আসেও নাই, তার আগের বার আমার ধারণাই যে আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরও একটু আর কি, মানে বুঝো নাই, যদি আবার আসলে কি আসবে সেটা আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ যে কি আসবে, তবে আসার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, তারপর আবার কথা জানে মেডিকেল আবার এই যে আমাদের লেকচার শুনেই কইছে যে কম দিয়া দিলাম 4-5টা, এই জন্য একটু পড়ে যাবো, যাতে করে মানে একটু বেসিক ধারণা, বেশি টাইম লাগবে না, তোমার কোনো পড়তে হবে না। আমি জাস্ট যে জিনিসগুলো লেকচার আমি অলরেডি বানিয়ে ফেলছি লেকচার, ইনশাল্লাহ তুমি জাস্ট লেকচারটা নোট করবা, ওই জিনিসটা পড়বা, আর কিছু করতে হবে না, বাস একদম ক্লিয়ার কাট কথা। হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন? ম্যাসকুলিন মানে হচ্ছে যে মৃত্যুকে ভয় পায় না, সে হচ্ছে ম্যাসকুলিন। মিস, স্প্রিং, ডেথ, ও বাবা ডেথ দিয়ে দিছে, তাহলে এটা হচ্ছে ম্যাসকুলিন। হ্যাঁ, লিবার্টি, লিবার্টি এটা হচ্ছে আবার স্বাধীনতা, এটা হচ্ছে ফেমিনিন। তাহলে হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন নাউন? ডেথ, ঠিক আছে। আসলে এটা মানে এই যে ভাষাগুলো যে ম্যাসকুলিন ফেমিনিন করছি না, এইগুলো অবশ্য আমরাই বানাইছি, এটা আসলে ঠিক না। যেমন তুমি যদি হিন্দু ধর্মে তুমি দেখো, এই যে পূজা আসতেছে, কি নাম রে, ওইখানে তুমি আসছে না একজন, যে নামটা আমার খেয়াল হয়, ব্রেনটা, সরস্বতী না দুর্গা, তো উনি কিন্তু আবার শক্তির প্রতীক না ওইখানে, ঠিক না? সেই ক্ষেত্রে উনি তো আবার শক্তির প্রতীক, তো সাধারণত ম্যাসকুলিন হয়। তো যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা এমনিতে বললাম আর কি। আচ্ছা, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস। আচ্ছা, নো এর পরে যেটা থাকবে এটা হচ্ছে নো এর পরে এটা নাউন, নো এর পরে এটা নাউন, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেশ। আর এই অংশে কোনো ফাইনাইট ভার্ব নেই, নাউন ফ্রেশ। তাহলে দেখো তো ইংলিশ 25টায় 25, এই
অন্যের কাউকে কখনোই আরেকজনের বিশ্বাস যেটা করে পুরো সম্মান থাকতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আই হ্যাভ নো কি দেন কিন, তাহলে নো এর পরে যেটা এটা হচ্ছে নাউন ফ্রেজ। মাথায় আসছে না? ইজি লাগতেছে না? এবং মেডিকেল আমি তোমাকে বলছি তো, তুমি চান্স পাওয়ার একটা প্রধানতম ফ্যাক্টরি হবে তুমি ইংলিশে 15 ইনশাল্লাহ, সাধারণ জ্ঞানে 10, 25 এটা একদম রেডি। তারপর হচ্ছে ফিজিক্সে 20 একদম, তার মানে এখানে 45-এ 45 ইনশাল্লাহ, 1 নাম্বারও কম করা যাবে না, কারণ এটা পাওয়ার মতোই। তাহলে তোমার গতবার মেডিকেলে যদি তুমি দেখো 67 পয়েন্ট সামথিংয়ে লাস্ট টিকছে না, ফার্স্ট হয়েছে 92-94, ঠিক আছে। তাহলে তুমি ধরো যে তুমি 80 টার্গেট করো, তাহলে এখানে 45, আর তোমার কেমিস্ট্রি আর বায়োলজিতে 55-র মধ্যে যদি তুমি 40ও পাও, তারপরে তো তুমি ডিএমসি পার হয়ে যাবে। এটা খুবই পসিবল, কিন্তু দুঃখজনক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এবং খুব যেটা সেটা হচ্ছে যে এই যে স্টুডেন্টরা পরীক্ষার হলে কেন পারে না, থট ব্লক হয়ে যায়। এবং আমি বারবার বলি, ব্রেনকে নার্সিং করতে হবে, ব্রেনটা ধ্বংস করার কারণে তোমাদের এই অবস্থা, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা ইনশাআল্লাহ আমার মনে হয় এটা বুঝতে পারছি। এবার আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিসে যাব, টেনশনের কোনো কারণ নাই, দেখি কার কতটুকু খেলা আছে। অনেকদিন থেকে গেলে পড়ি নাই, এটা আগে পড়াই, তারপর আস্তে আস্তে এখন থেকে। হ্যাঁ, মানে ব্যাপারটা হয়েছে এটাই সত্যি কথা, যে সময় 1 ফোর, অসময়ের যে 10 ফোর, এইটাই হয়। তোমাদের আমি প্রথম থেকে যেটা বলতেছি, তোমার মিলাও কথাগুলো, তাইলে বুঝতে পারবা যে আমাদের কথার মানে হচ্ছে ভবিষ্যৎবাণীটা কিরকম অক্ষরে অক্ষরে মিলে। তোমাদের প্রথম থেকে বলছি না যে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হবা, 2-3 সপ্তাহ পরে তুমি দেখবা অর্ধেক হয়ে গেছে, স্টুডেন্ট পড়তেছে না, তুমিও কেন যাচ্ছ না যাচ্ছ নিজেও জানো না, খালি বই দাগাবে। 3 নাম্বার হচ্ছে কোচিংয়ের কোনো দায়িত্ব নাই তোমাকে ভালো করার, ওদের দায়িত্ব মেইন ছবি কালেকশন করে নেওয়া, তোমার চান্স পাওয়ার পরে টাকা, কম্পিউটার, ল্যাপটপ যা থাকে সেটা গিফট হিসাবে হোক যেভাবে হোক দেবে, ছবি পাবলিসিটি করে দিবে। 4 নাম্বার প্রথম থেকে আমি বলছি যে যদি আমাদের ফর্মুলা ফলো করো, সবচেয়ে দ্রুত সময় তুমি সিলেবাস শেষ করবা, এবং অন্য সব জায়গায় পড়লে তুমি যে নাম্বার পাইতো তার চাইতে 15, 18, 20, 25 পর্যন্ত এক্সট্রা নাম্বার পাবা। তারপর অন্য জায়গায় পড়লে তুমি 60 পাইতে, এখানে পড়লে তুমি 75, 80, 85 পাবা ইনশাল্লাহ। অন্য জায়গায় পড়লে তুমি 70 পাইতে, এখানে 85, 90, 95 পাবা। এটা হচ্ছে বাস্তবতা ইনশাল্লাহ। এবং বারবার বলি যে প্রত্যেককে বলতেছি, ভাইয়া আমরা যা বলতেছি ক্যামেরার সামনে বলছি, এবং তুমি তো পরীক্ষা হবে না, ওই দিন তো আসবো, অন্যরা দেখবা যে আসি খোসর মোসর, ওদের ওইগুলো নিয়ে নাই। ওরা কবে যে হ্যাঁ আমাদের ওই যে মেইন বইয়ে ছিল, ডাইজেস্টে ছিল, পড়াইছিস, কয় না দাগে দিছি আমরা, তো দাগে দিয়ে কোনো কাজ নাই, সত্য কথা হচ্ছে এটা। তাহলে তীব্র অ্যাসিড মৃদুঘাত টাইট্রেশনের জন্য যেটা বলছিলাম, তো এখন তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে এই যে 3 বা 10 জানুয়ারি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে ইনশাআল্লাহ, সে অ্যাডমিশন টেস্টের জন্য এখন থেকে মাথার মধ্যে যায় ওই অ্যাডমিশন টেস্টের কল্পনাটা করতে হবে, যে সকালে পরীক্ষার হলে বসলাম আলহামদুলিল্লাহ। আগে ওই বাইরের অবস্থাটা একটু চিন্তা করো, ওইটা একটু ভয়ঙ্কর না? প্রত্যেকটা সেন্টারে হাজার হাজার স্টুডেন্ট, তার চেয়ে বেশি গার্ডিয়ান, তার চেয়ে বেশি বন্ধু বান্ধব, তুমি যাচ্ছ বুক খালি, ওটা কি বলে, হার্টবিট, ট্যাকি কার্ডিয়া শুরু হয়ে গেছে, ধুক করা শুরু হয়ে গেছে, ঠিক না? এরপরে তোমার মনে করো যে 8:30, 9:15 মধ্যে ঢুকলা, তা ঢুকার তো আমরা বলি যে বডি স্প্রে মাখবা, আগে তো নামাজ কালাম পড়ে যাবা, সুইংগাম চাবাইতে থাকবা, পানি ঠিকভাবে খাবা, অপটিমাম আছে সিস্টেম, বুক ভরে শ্বাস নিবা আর ছাড়বা। রুমের মধ্যে ঢুকলা, ঘড়ি খালি তো ব্যবহারের নিয়ম নাই, কিন্তু তুমি দেখবা তোমার হার্টের ঘড়ি অল টাইম খালি ধুক করতেছে। এই তো দেখা গেল যে কয় মিনিট যাবে, 15 মিনিট, 25 মিনিট, মনে হচ্ছে পরীক্ষা শুরু হয় না কেন, হিউজ টেনশন। যেটা হয়, কারণ দেখি তো 35, 40 শুরু হয় না কেন, ও আল্লাহ, যেই বেল বাজলো শুরু হইলো তখন কি টাইম এত দৌড়াচ্ছে কেন? মানে এটা হচ্ছে আপেক্ষিক তত্ত্বের সবচেয়ে সেরা এক্সাম্পল। পরীক্ষা শুরুর আগে মনে হয় শুরু হয় না কেন, বসে থাকতেছি, আর যখন শুরু হয়ে গেল কিরে ভাই এত তাড়াতাড়ি, মানে ঘড়ি দেখতে পাবো নাকি, মানে 100 মিটার রেস মুহূর্তের মধ্যে নাই পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ, এবং ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে তুমি খেয়াল করে দেখবা, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে প্রথম 15-20টা প্রশ্নেই কিন্তু তুমি বুঝে ফেলবা যে তোমার মানে প্রথম 15-20টার মধ্যে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা যে হ্যাঁ তোমার খেয়াল কেমন আছে, তুমি যা পড়ছো এরকমই আছে, এবং তুমি ঠিকভাবে দাগাচ্ছ। তোমার 2টা জিনিস হবে। 1 নাম্বার, ইনশাআল্লাহ যারা আমাদের লেকচার ফলো করে সে কবে যে ভাইয়া যেগুলো পড়াইছে ভাইয়ের লেকচার থেকে মনে হয় কপি করে দিছে, পেলে ইনশাআল্লাহ এটাই হবে, দেখিও তুমি মিলেও। এবং সেকেন্ড তার মনে হবে যে ভাইয়ের কথাগুলো যদি আরেকটু শুনতাম, যেগুলো বলছে বারবার পড়তে, এগুলো যদি পড়তাম তাহলে একটা কনফিউশন হতো না, সব একদম ছাক্কা নাম্বার কারেক্ট করে দিয়ে আসতাম। কিন্তু যেটা হয় আর কি, সেটা কি জানো, অপ্রয়োজনীয় অনেক তথ্য তুমি পড়ো, এবং আলটিমেটলি অপ্রয়োজনীয় তথ্য গিয়া প্রয়োজনীয় জিনিসকে বাইর করে দেয়।
ওই যে নিকৃষ্ট মুদ্রা বাজার থেকে যেমন উৎকৃষ্ট মুদ্রাকে বিতাড়িত করে, ওরকম অপ্রয়োজনীয় প্রয়োজনীয় নাই করে দেয়। এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা আমি যেটা অবজার্ভ করে দেখছি, যে স্টুডেন্টরা পরীক্ষার হলে কিন্তু আমাদের এই যে আমাদের লাইভে আসি, স্টুডেন্টরা মানে সেই তুমি দেখবা তো, গতবারের লাইভটা দেখো তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ। প্রত্যেকে কবে যে ভাইয়া যেটা বলছে আলহামদুলিল্লাহ, এবং এইবারও আল্লাহর কাছে আমরা সাহায্য চাই যাতে এইবারও ইনশাল্লাহ এটাই হয় ইনশাল্লাহ। কারণ আমরা তো জানি আমরা যেরকম পড়াবো কেউ পারবে না ইনশাল্লাহ, এই জন্য আমাদের পুরো কনফিডেন্স আছে। তুমি জাস্ট পরীক্ষা যদি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী দাও, গেম চেঞ্জ করে ফেলবা। আর যদি দিতে না পারো তাহলে তো তুমি নিজেই বুঝবা যে তোমার ট্রিটমেন্টটা আমরা যে অনুযায়ী করা উচিত সবচেয়ে সেরা ট্রিটমেন্ট দিয়েছি ইনশাল্লাহ। আর তুমি যদি ফলো করতে না পারো, তুমি যদি রিজার্ভ করতে না পারো, সব ঘটনা গল্প সহজ করে যত কৌশল দেওয়া যায় সব দেওয়ার পর, তাহলে তো আর কিছু করার নেই। এবং বারবার আমি বলি যে ভাইয়া পরীক্ষার হলে তুমি সবচেয়ে মনে হবে যে আমরা যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো তার মনে হবে যে ভাই এই কথাগুলো বলছিল অক্ষরে অক্ষরে তুমি মিলাইতে পারবে। তবে পরীক্ষার হলে মিলানোর দরকার নাই, কারণ তুমি অটোমেটিক বুঝতে পারবা। বের হয়ে এসে তো আমরা লাইভে আসবো ইনশাআল্লাহ, তখন তুই বলবা যে ভাই এক্স্যাক্টলি আপনি যা বলছেন। এবং দেখিও প্রশ্ন তোমার জানার মধ্যে কিন্তু কনফিউজিং কোশ্চেন দেওয়া হয়। খেয়াল রাখবা মেডিকেলে পরীক্ষা মানে কনফিউজিং কোশ্চেন, একটু খোসর মোসর করবা ভুল করবা সেরকম পরীক্ষাগুলো দেবে, ঠিক আছে। এবং প্রত্যেককে বলবো যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তবে আমরা এবার আশাবাদী ইনশাআল্লাহ, যেহেতু এবার দেশ চেঞ্জ হয়েছে, যে আমাদের একটা আপিল আছে যে মেডিকেলের পরীক্ষার কোশ্চেন্সের উত্তরটা অবশ্যই ওয়েবসাইটে দিতে হবে। এটা নিয়ে আমরা বড়, এবার যদি না দেয় সত্যি কথা আমি বলছি আমার মেজাজ খুব গরম আছে। কারণ আমরা দেখছি যে অনেক স্টুডেন্ট বলে, এখন স্টুডেন্ট সত্যি বলে আমার মনে হয় অনেক কয়েকটা উত্তর কিন্তু এরা যারা কোশ্চেন সেট করে এদের ভুল থাকে, এবং এরা ভুল ওই জন্য ওরা আর তুমি দেখবো অনেকের নাম্বার। তবে এইবারকার প্রশ্নটা মোটামুটি ফেয়ার ছিল, দেখছি আমরা যেটা বলছি অ্যাবসলিউটলি মিলছে আলহামদুলিল্লাহ। এইবারকার প্রশ্নটা, এইবার যে গতবার যে মেডিকেল টেস্ট হয়েছে এইবারকার প্রশ্নটা মোটামুটি সুন্দর ছিল। মানে বিগত কয়েক বছরের কোশ্চেন্সের মধ্যে এইবারকার কোশ্চেন্স যে সেট হয়েছিল ভুল ছিল না বললেই চলে। এবং গতবারেরটা মোটামুটি তার আগেরটা ডিস্টার্ব ছিল। আমরা তো সব দেখতে পাই, বুঝতে পাই যে ব্যাপারটা কি। তো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। তা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রত্যেককে মাথায় রাখতে হবে সেই দিনটার কথা চিন্তা করে এখন থেকে পড়ো, যে ওই দিন যাতে তুমি পরীক্ষার হলে আনন্দে থাকতে পারো। ওই হাসরের ময়দান তোমার ওই দিন, মানে স্টুডেন্টের জীবনে, ঠিক আছে। ওই দিন তুমি বুঝতে পারবা যে বাবা, এবং পরীক্ষার হলেই তোমার অন্যরকম একটা ফিলিংস হবে, হয় খুব আনন্দের নাহলে খুবই কষ্টের, বিস্বাদ মনে হবে যে কেন টাইম লস করছে। এবং তুমি পরীক্ষার হলের পরে যখন তুমি আসবা তুমি টের পেয়ে যাবা সবাই মিলে যে কে চান্স পাচ্ছে না। তারপর সবাই একটু ধোঁয়াশার মধ্যে থাকবে। রেজাল্ট হওয়ার পরে যখন চান্স হইল, ওদের গ্রুপ একটা, যারা চান্স পায়নি তাদের গ্রুপ একটা। যদিও আমি চান্স না পাওয়া স্টুডেন্টকে খুব নিজের মনে করি, যারা চেষ্টা করছে তাদের সাথে আমার সারা জীবন সাপোর্ট থাকে, কিন্তু সত্যিকার অর্থে যারা চান্স পায় তাদের নিয়ে দেখবা সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। একমাত্র বোধহয় আমরাই করি না, তবে এইবার থেকে আমরাও করব। কিন্তু এবার থেকে আমরা চান্স পাওয়াদের নিয়েও করবো মার্কেটিংয়ের জন্য, আর যারা চান্স পায়নি তাদেরকে নিয়েও করবো, মানে দুইটাই করবো। আর অন্য জায়গায় তো খালি যে চান্স পেয়েছে ছবি না। কারণ আমার কাছে সবসময় মানে আমার এটা খুব খারাপ লাগে যে একটা স্টুডেন্ট চান্স পেয়েছে অত জীবন তৈরি হয়ে গেছে অগ্নিয়া মার্কেটিং নিজের স্বার্থের জন্য। আর যে চান্স পায়নি ভাই তুই আমাদের স্টুডেন্টে না, আমি দেখছি মানে। এবং আমার কেন জানি বৈশিষ্ট্যটা বোধহয় এটা যে দুর্বল তার পাশে দাঁড়াইতে আমাকে, এটা ছোটবেলা থেকে আমার, এটা কি কারণ হয়েছে জানি না, কিন্তু এটা আমার যে দুর্বল পাচ্ছে না, একটু বিপদে আছে, ঠিক আছে ওকে একটু হেল্প করি। আর যে ভালো আছে ভাই ডিলিট হ, তুই তো ভালোই আছিস। তো ইনশাল্লাহ আশা করবো যে তোমরা ইনশাল্লাহ ঠিকভাবে চমৎকারভাবে হচ্ছে যে এখন থেকে প্রিপারেশনটা নিবা। আর তুমি ভালো করলেও আমরা তোমার সাথে আছি, রেজাল্ট যেরকমই হোক তোমার সাথে আমরা ইনশাল্লাহ আছি। এটা না যে ওই অন্য যে ভাই চান্স পাস নেই তুই ভাই, না, এটা ইনশাল্লাহ হবে না। তবে আগে যেটা হয়তো চান্স পাওয়াদের আমরা কোনো মানে ভুলেই যাইতাম, কোনো কানেকশন নাই, কিছু না, চান্স না পাওয়াদের। এবার চান্স পাওয়া চান্স না পাওয়া দুই গ্রুপকে হচ্ছে আমরা ফোকাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সার্কুলারে তো চেঞ্জ আসা খুবই ফরজ হয়ে গেছে। খুব ভালো হয় যদি মেট্রিক ইন্টারের নাম্বার নেওয়া, যেটা খুবই ভালো হয় যদি 20 করা যায় 20, তাইলে মেট্রিকের পয়েন্টটা 5 প্রত্যেক জিপিএর জন্য 1, আর ইন্টারের পয়েন্টটা 3 দিয়ে গুণ করে 3 5 15, ঠিক আছে। এটা সবচেয়ে ভালো। অথবা যেটা করা যেতে পারে মেট্রিকটাকে 1.5 দিয়ে গুণ 7.5, আর ইন্টারটাকে 2.5 দিয়ে গুণ 12.5, দুইটা মিলে 20। আর অ্যাডমিশন টেস্টটা 100 নাম্বারটা আমার মতে খুবই কম, এটা 200 করা খুবই জরুরি। এত বড় একটা মানে দামি পরীক্ষা 100টা এমসিকিউ দিয়ে জাজ করাটা এটা আমার মতে মোটেই ঠিক না। হ্যাঁ, এইটা হচ্ছে যে অবশ্যই তোমার 200 করা উচিত। তাই এবার 200 করবে কিনা এটা আমরা পরে বুঝতে পারবো, তো আমার মতে করা উচিত। তাহলে হবে কি, যারা তোমরা বেশি ভালো করে পড়ছো
আমাদের স্টুডেন্ট আরও বেশি চান্স পাবে। কেন, যত বেশি পরীক্ষা হবে মার্কের, তত তোমার হচ্ছে যে রিয়েল পড়াশোনা যারা করছে তারা বেশি ভালো রেজাল্ট করবে। এটা হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে মাথা রাখবা ইনশাআল্লাহ। তাহলে যেটা তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক, তাহলে তুমি দেখো তীব্র অ্যাসিড মৃদু ক্ষার তার মানে অম্লীয়, আব্বাকে টেস্ট করো মা দিয়া মিথাইল অরেঞ্জ মিথাইলেট। আর যখন মৃদু অ্যাসিড তীব্র ক্ষার তাহলে ক্ষারীয়, ক্ষার হচ্ছে মাকে টেস্ট করো বাবা দিয়ে, বাবা হচ্ছে ফাদার ফেরত, তাই বলতেন। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যে কোনো নির্দেশক, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার কোনো নির্দেশকই হচ্ছে যে কাজ করবে না। তাহলে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার মিথাইল অরেঞ্জ। ওকে, 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে? সম্ভবত ছিল কত গ্রাম রে, 4 থেকে 5 গ্রাম বোধ হয়, না এরকম না, 4 থেকে 6 গ্রাম। আর শর্করা আর প্রোটিন থাকে হচ্ছে দেখছো 2.3 গ্রাম সম্ভবত, আর চর্বি থাকে 0.1 গ্রাম। দেখো রিভিশন না দিলে আমারও কিন্তু পলট হয়ে যায়, ঠিক না? তার মানে অবশ্যই রিভিশন খুব ইম্পর্টেন্ট। 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে? 4 থেকে 5 গ্রাম। কোন কণার পারস্পরিক বিনিময়ে তাড়িৎচুম্বক বল? তাহলে ওই যে সাথী তোমার দুর্বল মন, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। এর মধ্যে কি? তাহলে সবল নিউক্লিয় বলে কি ছিল? মাপ, মেসন। এটা কি হচ্ছে? তাড়িৎচুম্বক। আচ্ছা, তাহলে তড়িৎচুম্বকীয় বল হচ্ছে ফোটন, মাফ দিয়ে, ফোটন নামক কণার কারণে। হ্যাঁ, তাহলে 3 হচ্ছে সি। ওকে, এরপরে শব্দ তরঙ্গে বায়ুতে সমর্থন করা যায় না, কারণ শব্দটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য মানে এটা সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণের মধ্যে আগে যাচ্ছে, এই জন্য অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটাতে সমাবর্তন হবে না। সমাবর্তন কি খেয়াল আছে তো? সমাবর্তন হচ্ছে এই যে আমি যে এখানে ক্লাস নিচ্ছি না, চতুর্দিকে কিন্তু লাইট আছে, তা আমি যে একটা মাইক্রোস্কোপ লাগাই আর আমার এই যে এই হাতের এই যে এইটা একটা তল, এখানে যদি তাকাই তাহলে দেখবো এখানে আলোটা পরে ড্যান্স করতেছে। এই যে একটা তলে আলোক রশ্মির যে কম্পনটা, এইটাকে বলা হচ্ছে সমাবর্তন। সমাবর্তন ওই যে তোমরা শুনছো না ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান হয়, আলোকিত স্টুডেন্ট, মনে রাখার জন্য বললাম, আসলে ঘটনা ওইটা না। তাহলে সমাবর্তন হচ্ছে এটা অনুপ্রস্থে হয়, অনুদৈর্ঘ্যে না, ঠিক আছে? আচ্ছা, অনুপ্রস্থ তরঙ্গ কোনগুলো? যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য খুব দরকার, যেমন হচ্ছে আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, পানির তরঙ্গ আর বেতার তরঙ্গ। এটা ভালো করে খেয়াল। আর অনুদৈর্ঘ্যের মধ্যে শব্দ, তবে এখানে বলে রাখি ভূমিকম্পে যে শব্দ সৃষ্টি হয় সেটা আবার অনুপ্রস্থ, ভূমিকম্পে যে শব্দ তৈরি হয় সেটা অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, একটি শব্দ তরঙ্গে এক মাধ্যম মতো অন্য মাধ্যমে প্রবেশ করলে একটা জিনিস, এই এক বানানের মধ্যে কি আছে? এক। ক আছে না, কতে কি আছে? কম্পাঙ্ক স্থির থাকে, তার মানে কম্পাঙ্ক 1 থাকবে, কম্পাঙ্ক 1 থাকবে, ঠিক আছে? কম্পাঙ্ক 1 থাকবে। হ্যাঁ, তাহলে একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তিত হয়, বলছে পরিবর্তিত, তাহলে কম্পাঙ্ক তো পরিবর্তিত হবে না। পরিবর্তিত হয় কোনটা? কম্পাঙ্ক না, কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ, এইটা হচ্ছে যে পরিবর্তিত হবে, ঠিক আছে? থাকিও। আচ্ছা, হ্যাঁ, বর্ণান্ধ বাবা স্বাভাবিক দৃষ্টির মায়ের কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার কত? খুবই ইন্টারেস্টিং না? হ্যাঁ, কম্পাঙ্ক রিমেইন কনস্ট্যান্ট। আরে তোমরা তো অনেক অসাধারণ স্টুডেন্ট হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। বর্ণান্ধ বাবা, তাহলে বাবা হচ্ছে বর্ণান্ধ, মানে কি? কালার ব্লাইন্ড না? তাহলে কালার হচ্ছে XCY, আর কি স্বাভাবিক দৃষ্টির মা হচ্ছে স্বাভাবিক। ওকে, এটা কন্যা সন্তান, তাহলে কন্যা হচ্ছে এইটা XCX, এটা হচ্ছে XCX। স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার স্বাভাবিক 100%, মানে এরা কিন্তু দেখতে সমস্যা হবে না, বাহক হবে কিন্তু বর্ণান্ধ হবে না, ঠিক আছে? বাহক হবে, ঠিক আছে? তাহলে এটা ভালো করে খেয়াল করবা। ওকে, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, এক্সেপ্ট আছে না, এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে এক্সেপ্টটা কি বলো? দেখছো ওই যে এক্সেপ্ট শব্দটা কিন্তু আমরা পড়ছি না, এটা হচ্ছে প্রেপোজিশন। ওকে, এরপরে দেখো ফিউ মেন আর ফ্রি ফ্রম ফল্টস, ফিউ নেই বললেই চলে, এ ফিউ মানে সামান্য কিছু, এ মানে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ, সামারিতে বলবো সবগুলো চলে। তাহলে ফিউ হচ্ছে হার্ডলি এনি, বুঝো নাই কি বলছি? আচ্ছা, সামারিতে পাবা, তাড়াহুড়া করে একটু পড়ি। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? দেখো এই প্রশ্নটা আমাদের, তুমি যদি প্র্যাকটিস বই পড়ো 1 নম্বরে পাবা এই প্রশ্নটা, এবং এইটাই আসে আলহামদুলিল্লাহ। তো দেখো যে কোন বৈশিষ্ট্যের তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়। তাইলে এখানে তুমি লক্ষ্য করো যে তীব্র ভূমিকম্প যখন হয় ঘরবাড়ি ভেঙে যায়, মানেটা কি? মানে ঘরবাড়ির কম্পাঙ্কটা ওই তোমার হচ্ছে ওই ভূমির যে কম্পন সেটা হবে। তাহলে ভূমি একটা অন্য জিনিস, সেটার কম্পন এর মধ্যে পরবশ কম্পন, তাহলে এটা হচ্ছে পরবশ কম্পন। এটা কোন কম্পন? পরবশ। ওকে, এরপরে চলে যাই আমরা, নিচের কোনটি শিক্ষা পরীক্ষা পোড়া বেগুন? তাহলে পটাশিয়াম হচ্ছে পোড়া বেগুন, ঠিক আছে? 9 কম্পন, হ্যাঁ পরবশ কম্পন আছে। ডেঙ্গু ভাইরাস বিষয় কোনটি সঠিক? এটি DNA ভাইরাস না, এটা RNA ভাইরাস। এটি রাইনো ভাইরাসের উদাহরণ, এটা রাইনাইটিস, এটা রাইনো তো প্রশ্ন আসে না, এটা ফ্লাভি ভাইরাস। আক্রান্ত ব্যক্তির হাতে IgM অ্যান্টিবডি বেশি পাওয়া যায়। হ্যাঁ, IgM ইমিউনোগ্লোবুলিন M যেটা, এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তা কত সহজ জিনিস পড়া, এবং খেয়াল রাখো যে এই ভাইরাসগুলো বিখ্যাত, এগুলো সব RNA ভাইরাস হয়। কেন?
কারণ আরএনএ এর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। কি থাকে বলো? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করে? ট্রান্সক্রিপশন ঘটে। ট্রান্সক্রিপশন জিনিসটা কে করে? ট্রান্সক্রিপশনটা অনেকটা ডাক্তারের মতো না? তাহলে ডক্টরকে মানে ট্রান্সক্রিপশনটা প্রেসক্রিপশনের মতো, প্রেসক্রিপশন করে ডক্টর। তাহলে ডক্টরের ডিতে ডিএনএ, আরতে আরএনএ, তার মানে ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, রিভার্স মানে উল্টাই দিলাম, আরএনএ থেকে ডিএনএ। তাহলে আরএনএ ভাইরাসগুলো নতুন নতুন ডিএনএ নতুন নতুন হচ্ছে স্ট্রাকচারে পাওয়া যায়, এই কারণে সেটা সারা দুনিয়ার মধ্যে হচ্ছে ছড়ায় যায়। বিখ্যাত ভাইরাস সব আরএনএ, চিকুনগুনিয়া আরএনএ, করোনা আরএনএ, ডেঙ্গু আরএনএ, পোলিও আরএনএ, তারপরে কি আছে ওটাকে কি বলে? এইচআইভি আরএনএ। সব বিখ্যাত রোগ হচ্ছে সব আরএনএ ভাইরাস। ঠিক আছে, ওকে। এরপরে চলে যাই আমরা দেখি কি আছে। আচ্ছা, এইগুলো প্রশ্ন তো খুবই সহজ। 20 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে V1, 0.25 m, এটা হচ্ছে S1। ডেসিমোলার মানে হচ্ছে 0.1 m, এটা হচ্ছে S2। কি পরিমাণ পানি? তাহলে V2 বের করতে হবে। তাহলে হচ্ছে এটা দিয়ে 0.1 দিয়ে এটাকে কাটাকাটি করলে, 0.1 দিয়ে এটাকে কাটলে এটা হচ্ছে যে তোমার 25 আর 20 50 সেন্টিমিটার কিউব হচ্ছে। তাহলে 50 সেন্টিমিটার কিউব বলছে কি পরিমাণ পানি যোগ করতে হবে। লক্ষ্য করো, মেডিকেলে কিন্তু এই সহজ জিনিসটা ভুল হয়ে যায়। যোগ করা মানে 50 থেকে আগে 20 ছিল, বিয়োগ করবা 30 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ওকে। দেখো, খুবই সহজ জিনিস থাকে, মোটেই টেনশনের কোনো কারণ নেই, জাস্ট রেগুলারিটি মেনটেন করো এবং প্রত্যেক দিন পড়ো। কোনো শয়তানি চিন্তা আসতে দিও না যে আমার কি চান্স হবে কি হবে না, চান্স হয়ে গেছে এইটা চিন্তা করো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা ঘন্টা কাজে লাগাও, দেখবো যে পড়া থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রে আগে জানো অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা চিন্তা করি। তুমি সবসময় খেয়াল করবা, তুমি যদি সৎ হও, যা হবে তোমার ভালো হবে। এটা আল্লাহর ওয়াদা, মুমিনের জন্য যা হয় সব ভালো, সব ভালো। তার মানে শর্ত হচ্ছে তোমাকে ভালো হওয়া লাগবে। আর খুসর মসর চিন্তা ভাবনা শয়তানি যায়, তুমি মনে করতেছো ভালো, তো ওই খারাপই হবে। তার মানে তোমার শর্তটা হচ্ছে তোমাকে হইতে হবে ভালো। তাহলে এরপরে যা কিছু ঘটুক, হোয়াট এভার হ্যাপেন হ্যাপেন ইজ কারেক্ট, একদম ভালোই হবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো বিটা কণা নির্গমন হয়? ওই যে, তাহলে দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউট্রিনো বিটা কণা নির্গমন হয়। কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? হ্যাঁ, এটা বলো 14 নম্বরটা। দেখো, পড়া কিন্তু হ্যাঁ এখনই শেষ করে দেবো, শোনো। আর আগামীকালকে তোমরা যে 2টা পরীক্ষা আছে, একটা কি, একটা হচ্ছে তোমার দেখছো আমার কি অধ্যায়ের নাম কি এরকম হয় কেন রে? একটা তাপগতিবিদ্যা, আর একটা হচ্ছে টিস্যুতন্ত্র। এই 2টা যে আছে না, এই 2টা স্যার আমাদের জিকে ইংলিশে কালকে, জিকে ইংলিশে 10 তারিখ থেকে নতুন, 10 তারিখ থেকে আপলোড হবে। বলছি না, আমি যেটা আমার মাথায় আছে যে টোটাল জিনিসটা আমি কীভাবে পড়াবো, ঠিক না? এই জন্য আমি যেটা বলি ফলো, জাস্ট ফলো মি। যখন যেটা পড়াচ্ছি সেটা ওই অনুযায়ী পড়তে থাকো, ইনশাল্লাহ দেখবা। মানে সব বললামই তো, এখন অন্য জায়গায় পরে তুমি যা পাবা এখানে পরে তার চেয়ে এক্সট্রা 15 থেকে 18, 20, 25 পর্যন্ত। তারপরে যদি চান্স না পাও তাহলে আমাদের কিছু করার নেই, কিছু করার নাই। মানে এইখানে পরে যদি তুমি হচ্ছে পাও 70, তাহলে অন্য জায়গায় পরে তুমি পাইতে হচ্ছে 55, 50, 45। এইখানে পরে সব কিছু ফলো করে যদি তুমি পাও 75, তাহলে অন্য জায়গায় পড়লে পাইতে তুমি 60, 55, 50। এটা বাস্তবতা, ঠিক আছে? তার মানে এখানে পরে না হলে ভাই আর কোনো বুদ্ধি নেই, এটা আলটিমেট একদম রিয়েলিটি হচ্ছে এটা। কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? যেটার সক্রিয়তা সবচেয়ে কম সেটা আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে 1A গ্রুপে সবচেয়ে লিথিয়াম সবচেয়ে কম সক্রিয়, আয়নীকরণ শক্তি লিথিয়াম নেই, তাহলে সোডিয়াম। 14 দেখি উত্তর দিতে পারছো নাকি? এই 14 কি আনসার দিছো? একটা উত্তরে তো দেখলাম না। ও দিছো, ভেরি ফাইন। তমাল মন্ডল 14 সি দিলা কি কারণে? সিজিয়াম। এটা আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। দেখছো, মনে করছে আমি দেখবো না, অন্য সবাই দিয়েছে, ফাহমিদা, সুমাইয়া, অন্য সবাই। হ্যাঁ, ভেরি ফাইন। স্যার মনিটরিং টিম কল দিচ্ছে না কেন? আচ্ছা, নিয়ন দেখতেছি এখনই। মনিটরিং টিম তো সব নিয়ন মেডিকেলের স্টুডেন্ট বলতেছে মনিটরিং টিম কল দিচ্ছে না, সপ্তাহে 2 দিন। এটা কিন্তু অবশ্যই যাতে হচ্ছে যে কল দেয়। কালকে তোমার টিস্যু এক্সামটা দিবা, কিন্তু 2টা পরীক্ষা দিবা সন্ধ্যার পরে দিতে হবে। আমি হচ্ছে দুপুরে ইনশাল্লাহ কালকে পড়াবো। আল্লাহ বাসার এগুলো সহি সালামতে, তাপগতিবিদ্যা, টিস্যু, বেশিক্ষণ লাগবে না, সামারি তো করে ফেলছো, লাইভে একটু বুঝাই দিব, মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে, ইলেকট্রন যুক্ত হবে তার মানে হচ্ছে প্রথম ইলেকট্রনের শক্তি। ওকে, ফাইন। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা, এটা খুবই সহজ। আর সমানুপাতিক L/A, তাহলে অর্ধেক হবে। ওকে,
সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন হাইড্রোজেন মিলে কি হবে? হিলিয়াম তৈরি হবে, হিলিয়াম বি নাম্বার। ওকে, হ্যাঁ রিপোর্ট কার্ড তো অবশ্যই মানে দেখতেছি আমি, ঠিক আছে। তবে ইনশাল্লাহ আমাদের কালকে থেকে কাজের অন্যরকম আরো গতি আসবে ইনশাল্লাহ। দেখবা ইনশাল্লাহ। নিচের কোনটি অন্তরক? অন্তরক হচ্ছে সিরামিক। কলেরা বিষয় কোনটি সঠিক? শোনো, সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা পড়াগুলো যে এত দ্রুত এত দূর আগে গেছি আমরা আলহামদুলিল্লাহ, টের কিন্তু পাইনি আমরা। কেন? কারণ প্রত্যেক দিন পড়ছি, প্রেশার নেইনি, আস্তে আস্তে অল্প অল্প করে। এবং আমি জানি যে কিভাবে পড়লে তোমার পড়াটা তুমি টের পাওয়ার আগে তোমার মাথায় ঢুকে যাবে, তুমি টেরে পাবা না যে পড়া এতগুলো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এই নিয়ন, এই তাপ গতিবিদ্যার একটা এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস আছে, ওইটা দিও তো, খুব ভালো একটা ক্লাস করা আছে। তাপ গতিবিদ্যার একটা এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস আছে, এটা মানে দিয়ে গেলে ভালো, যদি পাওয়া যায়, নাহলে কালকে, ঠিক আছে। এই তোমার চাইলে তো হয়ে যাইতো আগে, ঠিক আছে। ওই এমসিকিউ অ্যানালাইসিসটা করলে তোমার সামারিতে যা বলছে আর এমসিকিউ অ্যানালাইসিস আর কিছু লাগবেই না। তারপর লাইভে তো পড়াবো একটু, ঠিক আছে। ওকে, তাহলে এটা কি এটি ভাইরাস জনিত সূচক? না, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা হয়ে গেছে। H2S এর কত ppm? এটা 20 ppm, অনেকে 50 ppm বলে, এটা ঠিক না, এটা 20 ppm, এটা ভালো করে মাথায় রাখবা। ওকে, প্রাণীকোষ বিষয় কোনটা? সেন্ট্রোসোম থাকে, বাস হয়ে গেছে। সরীসৃপের যুগ। আচ্ছা এই যে তোমাদের অনেকে তখন আমাকে বলছিল যে ভাই আমাদের ইয়াটা মাথায় থাকতেছে না, ওই যে কি বলে যে হচ্ছে যে ওই যে ছকটা যেটা আছে, যে বিশাল যে সামারিতে কোনো সমস্যাই নাই, মানে মানে কি লিখতে লেখা দেখতে সামারি তো অসাধারণ সামারি করে বানায় রাখছে। এই যে তোমার টিস্যু পর্যন্ত ক্লাস করলে মুখস্থ একদম। সামারিটা কালকে আমি একটু ওটার নমুনা একটু পেজে দিব, অন্যরা দেখে কমেন্টস করুক তো যে কেমন পড়া। সামারিটা কেন হবে না? একদম মানে আধা ঘন্টা 35-40 মিনিট, আমার একজ্যাক্ট খেয়াল নাই টাইমটা, ওর মধ্যে একদম সুন্দর করে তোমার সামারি একদম মাথার মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, প্রতিটা ঘন্টা যে কাজে লাগানো, এটা সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে একটা, যে আগে নিজের সৎ হইতে হবে এবং এটা চিন্তা করতে হবে আল্লাহ যা কিছু আমার হচ্ছে সব ভালো হচ্ছে, সৎ হয়ে এই চিন্তাটা করব। আর প্রত্যেক ঘন্টায় যেই পরিস্থিতি হোক, যে ইনশাল্লাহ 35টা মিনিট আমি কাজে লাগাবো, মিনিমাম 35 মিনিট, যদি তার চেয়ে বেশি পারি 40, 45, 50, ওকে 50 পার করার দরকার নেই, 35 পর্যন্ত পড়লেই হবে। আর খুব ব্যস্ততাপূর্ণ ঘন্টা একটা গেল, মানে খুব খসর মসর, মিনিমাম 25 মিনিট। তোমার মনে করো খুব বন্ধু আসছে, কাছের আত্মীয় স্বজন আসছে, অবশ্যই গল্প গুজব করতে হবে, নাহলে খারাপ দেখা যায়। তো কথা 25টা মিনিট পড়ি, তারপরে এসে গল্প করি, দেখবা ওরাও খুশি, তুমিও খুশি। তারপরে মনে করো যে তুমি হচ্ছে এটা কি বলে, দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে এক জায়গায় যাইতে হবে, 25টা মিনিট পরে যাই, ওকে ফাইন, গেলা যে আবার এসে 25টা মিনিট পড়লা, পরে তারপরে অন্য কাজ করো, এই অনুযায়ী পড়তে হবে। টাইমকে প্রত্যেক ঘন্টা 2টা ভাগে ভাগ করে পড়ো। সকালে যত আর্লি উঠা যায়, যত তাড়াতাড়ি উঠা, দি সুনার দ্য বেটার, ঠিক আছে। কম্পারেটিভ ফর্ম অ্যাডভার্ব হিসেবে এটা ব্যবহার হয়। তাহলে যত তাড়াতাড়ি উঠবে তত এটা ডেইলি রুটিন। আজ ডেইলি রুটিনে কত ভিডিও দিচ্ছে, আমি সেটাই চিন্তা করি যে তোমাদের কিভাবে দিব, মানে কত রকম ভিডিও আমার ডেইলি রুটিনের আছে, তুমি সার্চ করলেই পাবা এটা নিয়ে কত ভিডিও দিয়েছি। আমি চিন্তা করতেছি এমন একটা দিতে হবে যেটা একেবারে ইউনিক একটা কিছু, ঠিক না? ঠিক আছে, ওকে। তাহলে এটা কি আছে? সরীসৃপ। তাহলে সরীসৃপ হতে কি মেসি না? তাহলে মেসোজোইক না, সরীসৃপের যুগ, এটা কি হবে? মেসোজোইক। বাংলা ভাষায় প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা। আচ্ছা, নিচের কোনটি? এটা আসলে বাঙালির, আমি এটা আগেও বলছি, চিন্তা ভাবনায় ছোট লোকই। তুমি দেখো নাম দিছে পিপিলিকা, কি হবে? এইটুক। আর ওরা নাম দিছে গুগল। গুগলের মানে তো আমি একদিন বলছি, আরেকদিন আবার বলি, 1 লিখে 100টা শূন্য দিলে যে বিশাল সংখ্যা হয়, তো ওদের চিন্তা কি? আর এরা তো পিপিলিকা মানে একো না, নিয়ার টু জিরো। তাই চিন্তা যেরকম ওই রকমই সার্চ ইঞ্জিন হয়েছে, ঠিক আছে। খুব দুঃখজনক স্যার। চোখ কিটা? চোখটা মনে থাকে না, চোখ মানে চোখের অংশটা, বিশ্বাস করো আমি তাকে বলি, চোখ কানের যে ভিডিও আমি বানাইছি, ইনশাল্লাহ কিচ্ছু পড়া লাগবে না, খালি ভিডিওটা দেখে খালি নোট করতে হবে, আর কিচ্ছু না, নাথিং, সব ওকে, কিচ্ছু না, একদম গ্যারান্টেড ইনশাল্লাহ। তবে হ্যাঁ, ওই ভিডিওটা একটু হচ্ছে ওই যে হোয়াইট, এই যে দেশি ছোট যে বোর্ড, ওই আরে কি কয় যে বোর্ড, ওই বোর্ডে সাউন্ড সিস্টেমটার মধ্যে একটু ডিস্টার্ব আছে, একটু ইয়ারফোন লাগাই শুনতে হবে, কিন্তু অসাধারণ। আমি তোমাকে বললাম, মানে তুমি ক্লাসটা করবা, ওই নোটটা পড়বা, আর বইয়ের একটা লাইন যদি নাও পড়ো কোনো সমস্যা নেই, এমনভাবে বানাই দিছি ইনশাল্লাহ। আর চোখ নয়, শখ, ও সরি, মূর্খ হইলে আমি যা হয়, যে চোখ আমি চিন্তা করছি চোখ খানা, সেটা চোখ আমি বলছি চোখ। আচ্ছা,
হ্যাঁ এটা হ্যাঁ মেডিকেলের স্যার জিকে কোন বই কিনবো? জিকে হচ্ছে যে কেনার কোনো দরকার নাই, এই বইটা A to Z একদম জুস করে খেয়ে ফেলতে হবে। তার সাথে আমরা যা পড়াই, আমরা যা হচ্ছে পরীক্ষা নেই ইনশাল্লাহ। না ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি আমাদের এখানে কেন? মোটেই না। আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ উচ্চ কোয়ালিটি ভর্তি হতে পারো? নো, মোটেই না। এটা হচ্ছে আমরা পড়াই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন, এটা হচ্ছে আমরা ব্র্যান্ডেড, আমাদের আশেপাশে নোবডি ইনশাল্লাহ, কোনো কম্পিটিটর নাই ইনশাল্লাহ। এর সাথে হচ্ছে মেডিকেলের সাথে রিলেটেড ফ্রাইডে মেডিকেল, প্রি মেডিকেল, সুপার কমান্ডো, মেডিকেলের আনবিলিভেবল কোর্স, এগুলোর সাথে আছে ইংলিশ জিকে, মেডি এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ, আর একাডেমিকের মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশের ইজিএ প্লাসের ব্যাচগুলো। আর তার সাথে ওই গুচ্ছ তো আছেই, ঢাবি খ এবার খুবই এটা কোর্স ইনশাল্লাহ সবাই চান্স পাবে। ঢাবি খ গুচ্ছ, কৃষি গুচ্ছ আছে, আর ক গুচ্ছ যেটা আছে সেটা হচ্ছে যারা আমাদের মেডিকেলের কোর্সের ফুল কোর্স স্টুডেন্ট তারা শুধু। কোয়ালিটির ক্লাস একটু আমার মাথায় আছে, এই ক কে ধরতে গিয়ে মেডিকেল মিস করা যাবে না। আগে মেডিকেলটা ক অল্প অল্প করে, আমি সামনে আমার মাথায় আছে আগামী মাসে 4 তারিখে তো তোমার পুরা সুপার কমান্ডোর একেবারে কোর্স শেষ হয়ে যাবে। নিশ্চয়ই আমার মাথায় প্ল্যানিং আছে একটা, দেখো যে কী করি ইনশাল্লাহ। তোমাকে আগে যেটা বলতে সেটা আগে করো, ঠিক আছে? আচ্ছা, পায়ের রগটা এটা হচ্ছে যে অনেকের আছে যে এটা খুব হঠাৎ করে হচ্ছে যে হয়, এটা হচ্ছে যে কোনো ওষুধ লাগে না। আর যদি হচ্ছে ভিটামিন ই এর অভাবে হইতে পারে, মাংসপেশিতে টান, তাহলে ক্যাপ খাইতে পারে 200-400 mg করে। স্যার উইক টেস্ট কাল দিতে পারবো কি? কেন, সব পরীক্ষা খালি কালকে দেবো কেন, আজকে দিয়ে দাও। ওকে, নিচের কোনটি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য? বর্ণহীন এসোডিয়া, ঠিক আছে। হ্যাঁ, বৈশিষ্ট্য এটা তো ঠিক আছে, দেহাভ্যন্তরে না তৈরি হয় না, নিম্ন উচ্চ গলনাঙ্ক, অ্যালকোহল অদ্রবণীয়, তাহলে এ নাম্বারটা। কোয়ালিটি ডে, তার মানে হচ্ছে এটা কি হবে? ফিনিশ ওয়ার্ক। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা প্র্যাকটিস করি তো, দেখি আরেকটা কি অবস্থা। আচ্ছা, কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? দেখো অল্প অল্প করে রিভিশনটা দিতে হবে, এবং রিভিশনটা আমি কিন্তু চেষ্টা করছি, তোমাদের চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং দেখো আগে পড়া শেষ করে ফেলে যে কত অ্যাডভান্টেজ থাকবে তখন দেখতে পাবা, মানে এত ভালো লাগবে তখন তোমার যে আসলে তো ভাই কি লাভটা হয়েছে। এবং দেখিও তোমার লেভেলের স্টুডেন্টের সাথে তুমি এই যে আজকে 1 মাস আমাদের প্রায় পড়া হইলো, 7 তারিখ থেকে শুরু করছে, আজকে 6 তারিখ, তুমি যখন 1 মাসে কতগুলো পড়া হয়েছে ইনশাল্লাহ, অল্প অল্প করে কতগুলো পড়া হয়ে গেছে, টেরে পাও নেই কিন্তু। তারপরে তো মেডি ইংরেজিকে শুরু আছে, তার মানে আগামী মাসের এই সময় তুমি কবা যে ভাই এখনই মেডিকেল পরীক্ষা, আমি চান্স পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ, এবং খুবই মজা লাগবে, ঠিক আছে? তাহলে এটা কি তড়িৎচুম্বকীয়? তাহলে মাগরিব দিয়ে মহাজাগতিক গামা, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, তারপরে হচ্ছে হিলিয়াম, আসরে, আচ্ছা মহাজাগতিক গামা, রঞ্জন, অতি বেগুনি, তারপরে দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, তারপরে কি রয়েছে? রেডিও টেলিভিশন তরঙ্গ, এরপরে হচ্ছে যে এটাকে যেটা বলে মাইক্রোওয়েভ তরঙ্গ, ঠিক না? তাহলে আল্ট্রাসাউন্ড এটা না। উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ, এটা যে কেউ যেন অভ্যন্তরে হলে কোষ গহ্বর। কোটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। হ্যাঁ বলো 3 নাম্বারটা দেখি, কে বলতে পারছো? এই প্রশ্ন স্যার পিডিএফগুলো থেকে 20-25টা MCQ কমন পাবো, দেখিও ইনশাল্লাহ। স্বাগত আছেন এগুলো থেকে, এই যে কয় এগুলো থেকে ইনশাল্লাহ 20-25টা পেয়ে যাবা, বেশিও পাইতে পারো, 20-25টা তো পাবা ইনশাল্লাহ। স্যার জেএসসি রেজাল্ট কি এইচএসসিতে নিবে? আমি তোমাদের ইন্টারের রেজাল্ট নিয়ে কোনো কথাই কব না, তোমরা খুব খোসর মোচর করছো। আমি তোমাদের ভালো চাইছি, কিন্তু তোমরা উল্টা কোনটি আইনি, আমি জানি না, আমাকে কেউ কয়নি, কিন্তু অফিস থেকে বলছে যে স্যার এদের ভালো যাবেন না বেশি, তাহলে এরা অন্যরকম। কোনটি আইনীকরণ শক্তির মান সর্বনিম্ন? তাহলে এটা কি শক্তির মান সর্বনিম্ন হবে? সিজিয়াম 3-এর। দেখি কি দিছ, এই যে এটা কি নাম? মুনা নিসাদ সাইমে, কি বুঝে কি বুঝে না? তাইলে হচ্ছে আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন কোনটার? যেটার সক্রিয়তা সবচেয়ে বেশি। তো 1 গ্রুপে যতই নিচের দিকে যাবে সক্রিয়তা বাড়বে, তাহলে সিজিয়াম সবচেয়ে সক্রিয়। দেখছো এই যে খোঁচর মোচর, তার মানে এইরকম ভুল হইলে তো শেষ। পরমাণু থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন। হ্যাঁ, এটা 4 নম্বরটা উত্তর কর। এবং এই যে একসাথে যে আমরা পড়ি, মজা লাগে না? মনে হচ্ছে না যে ক্লাসের মধ্যে আছি? খুবই মজার। তুমি খেয়াল করে দেখো তো, আমি যে তোমাদের বলছি যে তোমরা যে সরাসরি যে ক্লাস, কোনো ক্লাসও প্রশ্নই আসে না, আমাদের যে ক্লাসটা কি বিরক্ত লাগে? কোনো মনেই হয় না, মজা করে পড়ি না আমরা। তাই এইটাই তো নীল, হ্যাঁ আপনি যে দাগানো বইয়ে যেগুলো লাল কলম সেগুলো অধিক গুরুত্বপূর্ণ, যেগুলো সবুজ সেগুলো মাঝারি, যেগুলো নীল তার চেয়ে কম। স্যার একটু কম গুরুত্ব কলম দিয়ে দাগানো, সেখানে লেখা আছে অধিক গুরুত্বপূর্ণ, এখন কেমনে পড়বো স্যার? কি আচ্ছা মিরাজ উদ্দিন, দাগানো আমার লাইন নীল লাল সবুজ যাই থাক, সব ভালো করে পড়ো, বাস, আর কোনো কথা নেই, এই অপ্রয়োজনীয় কথা।
পরমাণু থেকে ধনাত্মক আয়নে পরিণত করতে, তার মানে ইলেকট্রন সরাইছে, আয়নীকরণ শক্তি। সূর্য আল্ট্রাভায়োলেট বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়, স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর। প্রজাপতির প্রতিসাম্যতা, ওরে বাপরে বাপ, প্রতিসাম্যতা খেয়াল আছে আমার? এটা কিন্তু মাঝে মধ্যে ব্রেন থেকে হ্যাং হয়ে যায়। প্রতিসাম্যের প্রকারভেদ কি রকম ছিল? প্রথমে গলীয়, ওই আবিষ্কার করছে কে? HIV না, HRV, হেলিওজোয়া রেডিওলেরিয়া ভলভক্স। তারপর হচ্ছে কি অরীয় প্রতিসাম্য, হাসি যে হাইড্রা সিয়ানিমন জেলিফিশ। তারপরে হচ্ছে কি দ্বিঅরীয় প্রতিসাম্য, তারপরে কি টিনোফোরা, ঠিক না? আচ্ছা, এরপরে ছিল হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানুষ, ব্যাঙ, প্রজাপতি। আর অপ্রতিসাম্য ছিল আপেল, শামুক, স্পঞ্জ, অ্যামিবা। বাস, আলহামদুলিল্লাহ, আজকে ভালোভাবে মাথায় আসছে। স্যার বেশ কিছু অধ্যায়ের PDF এ প্রবলেম দেখি, পেজ আপলোড হয় না। পেজ আপলোড হয়নি না, ওই পেজগুলোর মধ্যে কোনো দাগানো লাইন ছিল না, এই জন্য দেওয়া হয়নি। ঠিক আছে, এটা হলো রিয়েলিটি। প্রজাপতি আর প্রতিসাম্যতা কোন ধরনের? ওকে, তাহলে এটা কোনটা হবে? প্রজাপতি, মানুষ, ব্যাঙ, দ্বিপার্শ্বীয়, তাহলে ডি নাম্বারটা ভেরিফাই। এরপর হচ্ছে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত? তাহলে এটা কীভাবে খেয়াল করবো আমরা? দেখো তো, পার্সেন্টেজ গুণন 10, আণবিক ভর 106, এটা তাইলে হচ্ছে 10 গুণন 10 এবার 106, 0.934 এরকম কিছু আসবে। 934 দেখো তো কোথায় আছে? 0.934 এবং হচ্ছে এই দেখো মোলারিটি। এককটা আবার দেখিও, অ্যাডমিশনে তো এগুলো খুব ডিস্টার্ব করে দেয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো কোন রক্তকণিকা সেল মেডিয়েটেড ইমিউনিটি এর সাথে সম্পর্কিত? সেল মেডিয়েটেড, তাহলে সিটি স্ক্যান কি হচ্ছে কি? টি লিম্ফোসাইট। সেল মেডিয়েটেড ইমিউনিটির সাথে সম্পর্কিত টি লিম্ফোসাইট। আর বি হিউম্যান, তাহলে বি লিম্ফোসাইটের সাথে হচ্ছে হিউমারাল ইমিউনিটি। এ মাথায় আসতেছে সব? কোন যৌগটি অধিক সমযোজী? তাহলে অধিক সমযোজী কোনটা? এটা উত্তর করো। দেখো পড়া কিসের, শোনো PDF গুলো যে লাইভেই তোমাকে মাথার মধ্যে নিতে হবে। PDF আবার কি আলাদা করে ক্লাস? হ্যাঁ, এই তো আর কিছুক্ষণের মধ্যে শেষ করব। অনেকদিন থেকে রিভিশন হচ্ছে না, একটু আজকে রিভিশন একটু করছিলাম। আচ্ছা, কোনটি অধিক সমযোজী? 9 নম্বরটা উত্তর করছো তোমরা, দেখি। দেখো ভেরি ফাইন, ফেরিক ক্লোরাইড। কেন? কারণ হচ্ছে ফাজানের নীতি 4টা কথা ছিল, ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, চার্জের সংখ্যা বেশি, ডি এবং এফ অরবিটালের উপস্থিতি। তাই এখানে ডি অরবিটাল রয়েছে ফেরিক ক্লোরাইড, এই জন্য এই আয়রন ফেরিক, এই যে আয়রনে হচ্ছে ডি অরবিটাল আছে, এই জন্য এটা অধিক সমযোজী। তার মানে এটা গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রবণীয়তা কম। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে গলিত বা দ্রবীভূত হচ্ছে, তড়িৎ পরিবহন ক্ষমতা কম, সব ঠিক আছে। মোটিভেশন কিভাবে ধরে রাখবো? মোটিভেশন হচ্ছে ভালো, গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিপ্লিন আর কনসিস্টেন্ট থাকা। এই সময়টা করাই লাগবে। নামাজ কি কয় যে মোটিভেশন থাকলে পড়ো? নামাজ বলছে ভাই কাফের ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তার মানে নামাজ তোমাকে এরকম করে ইচ্ছা করে তুমি 1 ঘন্টা পড়তেছো না, ইচ্ছা করে একটা দিন ইংলিশ সাধারণ পড়ো না, তার মানে তুমি মেডিকেলে চান্স চাচ্ছ না, এমনি মুখে যাচ্ছ, মজা লাগে, কিন্তু পরিশ্রম করতে আগ্রহী না, তাইলে হবে না। প্রত্যেক দিন স্যার রেগুলার জিকে ইংলিশ সাইট আছে নাকি আরো বেশি পড়তে হবে? স্যার 60টা করে ইংলিশ জিকে দুইটা পড়বা দৈনিক, আর তার সাথে সায়েন্সের যে কোনো 2টা, 60টা করে দৈনিক পড়ো, ভুলগুলো শুধরায় নাও। আর্লি ঘুম, আর্লি উঠা, পানি পান, মনকে হাসি খুশি রাখা, প্রত্যেক ঘন্টায় 35, 40, 45, 50 মিনিট করে পড়া, দেখো ইনশাল্লাহ গেম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। মাতৃদুগ্ধে কোন ধরনের ইমিউনোগ্লোবিন থাকে? আইজি, মাতৃদুগ্ধে IgA। তাহলে ইমিউনোগ্লোবিনের যে প্রকারভেদ এগুলা, হ্যাঁ, মানে তবে আমরা সামনে আরো মানে দেখো টাইম, আমরা অ্যাডমিশনের পরীক্ষার জানুয়ারি 3-10 না, তার মানে 2 মাস টাইম তো ইনশাল্লাহ আমরা পাচ্ছি, বোঝা যাচ্ছে। তা 2 মাসে তো আমরা আরো অনেক কিছু, ওই সময় কিন্তু আমি যদি না পড়াই তুমি বলতে পারবে না, কিন্তু পড়াবো ইনশাল্লাহ। দেখবা যে পড়া চলবে, দেখবা যে নতুন নতুন তোমার যেটা মনে হচ্ছে কঠিন সব ইনশাল্লাহ মাথার মধ্যে, ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। না, আমাদের ইঞ্জিনিয়ারিং গুচ্ছক না, ইঞ্জিনিয়ারিং গুচ্ছক অন্য জায়গায় কোথায় ভর্তি হবো না, এটা একটা ভালো প্রশ্ন। ক্লাস দেখে ভর্তি হও, আর ওই ছবি দেখে 100-তে 200, 100-তে 300 এগুলা দেখে ভর্তি হয় না। বিশ্বাস করো, দান্দাবাজি। আমি কোনো কোচিং এর ভালো খারাপ কই না, কিন্তু সত্যিটা কই। ঠিক আছে, যেখানে ভর্তি হও ছবি দেখে ভর্তি হও না, তাহলে শেষ। আমাদের তো ইঞ্জিনিয়ারিং এ কোনো ভাগ নাই, আছে নাই, কিন্তু সত্যিটা কি, যেখানে ভালো পড়াবে। আবার ওই যে 25 ঘন্টা 30 ঘন্টা ক্লাস দেখে ভর্তি হয় না, দেখো যে সহজ করে অল্প পড়ায় দেয়, কঠিন জিনিসটা সহজ করে দেয়, এইরকম করে পড়ো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করবা। আর যে ছবি দেখে ভর্তি হও তা তুমি শেষ।
স্যার কিছুক্ষণের মধ্যে শেষ করে দিয়েন স্যার, এক্সামটা দিব। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে শেষ করো, বেশিক্ষণ না, কয়েক মিনিটের। রক্ত অক্সিজেনের মাত্রা, হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম, এটা আমরা জানি পালস অক্সিমিটার, ঠিক না স্যার? সায়েন্সের যে দুইটা বলছে, ওই দুইটা থেকে রেগুলার কয়টা চ্যাপ্টার পড়া ভালো? রেগুলার একটা একটা করে দুইটা পড়লে হবে, আর যত বেশি পড়তে পারো তত ভালো। আলাদা আলাদাভাবে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, ওইগুলো একটা ক্লাস পিডিএফ বানায়। আচ্ছা, এই যে একজন বলছে, সাব্বির হোসেন বলছে, স্যার আমাদের সব সাবজেক্টের আলাদা আলাদা ভাইয়া ইম্পর্টেন্ট যা টপিকগুলো আছে তোমাকে দেখাবো, দেখি এখানে বোধহয় আছে, ওকে দেখাই একটু, দেখ সব রেডি করা আছে, টেনশনের কোনো কারণ নেই। কোন অধ্যায় থেকে তুমি কি পড়বা, কই গেল রে? এই দেখ, ভালো একটা জিনিস দেখাইতে চাইলাম, এখন ফির এটা কাজ করবে না, ঘুরতেছে না, নেটওয়ার্কের ডিস্টার্ব নেই, ঠিক আছে? বলছো না এটা রেডি করা আছে, আমি তোমাকে দেখাইতাম এখন জিনিসটা। তুমি যেটা বলতেছো এটা অলরেডি রেডি করাই আছে, প্রত্যেকটা অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে। হ্যাঁ, আব্দুল আল মামুন প্রবলেম সলভিং ক্লাস তো আসবেই, যেখানে সমস্যা অবশ্যই এটা সলভিং ক্লাস চলে আসবে। আচ্ছা, গ্রুপ 17 উপর থেকে যদি আমি নিচে যাই, খুব ইন্টারেস্টিং, ওই যা তহিদ হোসেন আকাশ বলছে, খেয়াল হবে উপর থেকে যখন আমি নিচে যাবো তখন সক্রিয়তা কিন্তু অবশ্যই কমবে। তার মানে সক্রিয়তা কম মানেটা কি? সক্রিয়তা কম মানে আয়নীকরণ শক্তি বেশি। তার মানে গ্রুপ 17 তুমি দেখবা যে আয়োডিন যেটা আছে এটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। ওকে স্যার, 5 দিন কি কমান্ডো ব্যাসের? 5 দিন স্যার এটা কি টাইফয়েড হয়েছে, শুয়ে আছি কমান্ডো ব্যাসের, টাইফয়েড হয়েছে, তাহলে তো খেয়াল আছে টাইফয়েডের ইয়াটা কি? ওই যে আমি ঢাকা গেছিলাম যে কোচিং করতে, খেয়াল আছে তোমাদের ভ্যাকসিনের প্রকারভেদ? কিচ্ছু খেয়াল নাই। শক্তিরাস নিষ্ক্রিয়, শক্তিরাসে বলছিলাম না যে হচ্ছে যে তোমার হচ্ছে কি হয়েছে, ওই যে পানি খাইলা, পানি খাওয়ার পরে খেয়াল আছে না, সব খেয়াল হারে ফেলছো। শক্তিরাস ভ্যাকসিন ছিল, ঠিক না? ওকে, আসলে আমি স্যার গভর্নমেন্ট ইস্পাহানি ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার সায়েন্সে পড়ি, হাফসা আক্তার। কোনো সমস্যা নেই স্যার, আপনাদের কোশ্চেন সার্ভিস থাকলে আরও ভালো হইতো, খারাপ হইতো আব্দুল্লাহ মামুন, কারণ কোশ্চেন আনসারের বিভিন্ন কোচিংয়ের ওই যে আমাকে বলছে, অফিসে জানাইছে, বলছে যারা উত্তর দেয় তারা জীবিত লোক বলে না, মৃত লোক নাকি বোঝা যায় না, এত কোয়ালিটি খারাপ। আমি জানি না সত্যি মিথ্যা, তো উত্তর সবচেয়ে ভালো আমি তোমাকে দিচ্ছি, মানে এটা কি দিবে তো ওই যে একটা উত্তর দেওয়ার জন্য 50 টাকা 100 টাকা করে নিয়ে ওই আদামরা উত্তরে দিত। কি সমস্যা, সেটা তো আমি তো আছি। স্যার ক্লাসে প্রথমে অনেকগুলো তরঙ্গ নিয়ে কি যেন বলতে চাইছিলাম? হ্যাঁ, ক্লাসে অনেকগুলো তরঙ্গ নিয়ে বলতে চাইছিলাম, ব্রেইনে যখন আলফা ওয়েভ থাকবে তখন 1 ঘন্টায় যেইটা পড়বা, নর্মাল টাইমে ওই পড়াটা পড়তে 4-5-6 ঘন্টা লাগবে। তো সবসময় চেষ্টা করতে হবে ব্রেনে আলফা ওয়েভটা যাতে থাকে। আচ্ছা, আয়নীকরণ বিভবের সাথে আয়নিক বৈশিষ্ট্য পুরো আলাদা জিনিস। আয়নিক বৈশিষ্ট্যের সাথে আল্লাহ তুমি রহম করিও। হ্যাঁ, আয়নিক বৈশিষ্ট্যের সাথে পুরো আলহামদুলিল্লাহ তরিত্রিণাত্মকতার পার্থক্যের সম্পর্ক। আয়নিক বৈশিষ্ট্যের সাথে সম্পর্ক হচ্ছে ক্যাটায়ন যেটার ছোট জায়গায় যেটা যত বড় সেটা আয়নিক বৈশিষ্ট্য তত বেশি, অ্যানায়ন বড় জায়গায় যেটা যত ছোট সেটার আয়নীকরণ শক্তি আর কি বলে আয়নিক আর যোগের বৈশিষ্ট্য বেশি। আর আয়নীকরণ শক্তি যেটা সেটা হচ্ছে যে সক্রিয়তার ব্যস্তানুপাতিক। তার মানে একটা মৌল আছে সেখান থেকে ইলেকট্রন সরায় সেটাকে ধনাত্মক আয়নে পরিণত করতে সেই শক্তিটা লাগে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? ওকে, মাথায় আসছে তো? এটা তো অবশ্যই জানার কথা যে হ্যাঁ ভাই এটা তো ঠিক আছে, অবশ্যই মাথায় থাকবে। ওকে ফাইন। আচ্ছা, তাহলে ক্লিয়ার? আচ্ছা, নিচের কোন প্রোটিন পানিতে দ্রবণীয়? তাহলে হচ্ছে যে সবসময় মাথার মধ্যে ওই ফ্লো স্টেটটা নিয়ে আসতে হবে। তুমি দেখো ওই যে আসুন্নাতে আমার একটা বক্তব্য দেওয়া হয়েছে, আসুন্না ফাউন্ডেশনের, ওইখানে তুমি দেখো একটা বক্তব্য আমি দিচ্ছি 30 মিনিট, আধা ঘন্টার 32 মিনিটের মতো, ওইখানে গোটা জিনিসটা এক্সপ্লেন করছি, ওই ভিডিওটা দেখো, ওটা সুন্দর করে। আর এখানে আর্লি মর্নিং পড়ো, এইটা ন্যাচারালি থাকে। আর না হলে কোরআন শরীফ পড়ে একটু পড়ো, নামাজ পড়ে একটু পড়ো, উজু করে কোরআন পড়লা, তারপরে একটু বই পড়লা, আলফা ওয়েভ তৈরি হয়ে যাবে, কোনো টেনশন দুশ্চিন্তা থাকবে না। ঠিক আছে? তাহলে দেখবা যে আনবিলিভেবল কাজ করবে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিক এভরি চ্যাপ্টার। আগে আমার পড়া কমপ্লিট করে, এই যে বেশি বুঝলেই সমস্যা, তাইলে কিন্তু ভালো। আচ্ছা, কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন, স্ক্লেবোটিন। এপিএস পানিতে দ্রবণীয়, অ্যালবুমিন, প্রোটামিন এবং হচ্ছে হিস্টোন, এই 3টা পানিতে দ্রবণীয়। তাহলে অ্যালবুমিন, প্রোটামিন, হিস্টোন। তাহলে গ্লুটেনিন পানিতে অদ্রবণীয়। 12 দেখি রে। হ্যাঁ, আলফা ওয়েভ নিয়ে বলছেন। হ্যাঁ, ফাইন।
স্যার বইয়ের শেষের এমসিকিউ থেকে নাকি 45 to 50 পর্যন্ত কমন আসে, এই বিষয়ে কিছু বলেন। বইয়ের যত এমসিকিউ তুমি বলো, সব বাছাই করা এমসিকিউ আমি হয় সামারিতে, লাইভে, কিংবা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুকের মধ্যে, কিংবা যে পরীক্ষা নেই তার মধ্যে আছে। যদি বিশ্বাস নয় তুমি মিলাও, বাস। আমাদের এখান থেকে তোমার 93-95% কমন থাকবে, আর তুমি আসো 40-50টা। এটা কি মূর্খ কথা কইলা, মেজাজটা গরম হয়ে যায়। হ্যাঁ, মেডি ইংলিশ দেখে প্রোগ্রামে 25 বার ভর্তি হতে পারবো? হিউজ যদি পরিশ্রম করতে চাও, নর্মালি আমি কাউকে ভর্তি হতে উৎসাহিত করি না, এটা তোমার ইচ্ছা। কিন্তু এটা না, আগে আমরা বলতাম যে হওয়া নিষেধ, কিন্তু পরে আমাকে বলছে অনেকে যে অনেক স্টুডেন্ট আছে খুব অ্যাক্টিভ, হইতে চাইলে তুমি হবা, তোমার দায়িত্ব। কিন্তু আমরা কাউকে উৎসাহিত করি না, কারণ তোমাদের প্রি মেডিকেল ব্যাচগুলো আছে, ফ্রাইডে মেডিকেল আছে, এগুলোতে পড়লে তুমি লম্বা সময়, তুমি যদি চাও সেটা তোমার নিজের দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা আমরা নিব না, দায়িত্বটা তোমাকে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, একজন বলছে স্যার যে বিবর্তনের যে ছকটা আছে, সেই ছকটা একটু যদি বুঝাই দিতাম আরেকবার। না, আচ্ছা, তাহলে ওই ছকটা আরেকবার একটু পড়া উচিত নাকি, যে হচ্ছে যে ওই ছকটা মাথায় আনা যাচ্ছে কিনা। ভাই ভবিষ্যতে আমার তো খুবই পছন্দের, ওনারা আমার সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ খুবই পছন্দের মানুষ, ঠিক আছে? আল্লাহ যদি বাঁচায় রাখে সহি সালামতে, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ এবার দেখি যে ওই বিভিন্ন যে কোনটা বুঝতে পারতেছে না, বছরগুলো তো মাথায় আসছে নাকি, কোনটা সমস্যা হচ্ছে, যে কোনটা ওই মানে যে ছকটা আছে সেই ছকের আসলে কোন জিনিসটা তুমি বুঝতে পারতেছো না, সেটা তো আমি বুঝতেছি না। বছরটা সবচেয়ে কঠিন ছিল। ও আচ্ছা, বিভিন্ন যে হচ্ছে যে এই যে ওই যুগগুলো আছে, তারপর বিভিন্ন যে ইপোক আছে, পিরিয়ড আছে, ওগুলো না, কোনটা একটু সেটা বলো, সেটা পড়াই তাহলে। যুগের নামগুলো, ও ভেরি ফাইন। তাহলে এটা আমরা একটু পড়তে পারি না, যে এটা কিভাবে আমরা পড়তে পারি নাকি? ওকে, ফাইন। এখনই মুখস্থ হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নাই। দেখো যে কিভাবে পড়ে, মানে আমি পড়াই কিভাবে, দেখো এখনই মাথায় চলে আসবে ইনশাল্লাহ। যুগের নাম তুমি বললা যেহেতু, ওকে, খাতা কলম নিয়ে ফেলো ইনশাল্লাহ। দেখো আগে প্রথম তোমাকে যেটা আমি বলবো, হ্যাঁ, যে আগে এরাগুলো একদিকে আগে লিখে ফেলো, এরা। তাহলে প্রথম খেয়াল রাখবো হচ্ছে সিনেমা দিয়ে শুরু করব। কি দিয়ে বলো? সিনেমা দিয়ে, না? তাহলে হচ্ছে সিনেমা দিয়ে আমরা শুরু করব। সিনোজোইক, সিনোজোইক, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সিনোজোইক আগে লিখে ফেলো, সিনোজোইক। তারপর হচ্ছে মেসোজোইক, সিনেমা, মেসোজোইক, সব মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়াইলেই মুখস্থ হয়ে যাবে। সিনোজোইক, মেসোজোইক। রাবিজুদ্দিন আলমা পড়ো। দেখো তোমার 5 ওয়াক্ত নামাজের মতো 5টা যুগ পাবো আগে, ঠিক আছে? মেসোজোইক হয়েছে, আবার ওই ব্রেইনেও আছে। তারপর হচ্ছে প্যালিওজোইক, তাহলে সিনেমা, সিনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক। ওকে, ফাইন। ইনশাআল্লাহ দেখবা রাবিজুদ্দিন আলমা পড়ো, দেখো যে ইনশাআল্লাহ মাথায় চলে আসবে, ঠিক আছে? প্রোটেরোজোইক, আরেকটা হচ্ছে আর্কিওজোইক। কি নাম বলো? আর্কিওজোইক। তাহলে প্রথমে হচ্ছে কি, যে যুগের নাম সিনেমা দিয়ে, সিনোজোইক, সিনেমা, মেসোজোইক। তারপর হচ্ছে এমপি, এই যে প্যালিওজোইক, হ্যাঁ। তারপর হচ্ছে প্রোটেরোজোইক, তারপর হচ্ছে আর্কিওজোইক। ওকে, এই 5টা হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, এখন এগুলোর মধ্যে কোনটাতে কোন, এই এরাগুলোর মধ্যে কোন কোন পিরিয়ড আছে সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম ক দিয়ে শুরু করি। সিনেমায় যে আমরা কথা বলি না, যে কেউ বলো হ্যাঁ ভাই সিনেমায় যে আমরা কথা বলি, তাহলে কোয়াটারনারি। ওকে, ফাইন। তাহলে সিনেমায় যে আমরা কথা বলি, তাহলে ক দিয়ে হচ্ছে কোয়াটারনারি। ওকে, তারপরে আমরা বলতে পারি ওই কোটা আন্দোলনের, না, সিনেমায় কোটা আন্দোলন, হ্যাঁ, ভেরি ফাইন। টারশিয়ারি। ওকে, ফাইন, টারশিয়ারি। তাহলে কোয়াটারনারি, টারশিয়ারি আগে লিখে ফেলো, কোয়াটারনারি, টারশিয়ারি, মাথায় চলে আসবে ইনশাআল্লাহ, টারশিয়ারি। আচ্ছা, প্রত্যেকটাই পড়বো, টেনশনের কোনো কারণ নেই। টারশিয়ারি আস্তে আস্তে ব্রেইন আগে নিতে হবে।
এরপরে মেসোজোইক যে আছে না, হ্যাঁ মেসোজোইক, এখানে থাকবে ক্রিটেসিয়াস। ক্রিটেসিয়াস আগে লেখো, কোটালটাই তো পড়াই দিই ইনশাল্লাহ। ক্রিটেসিয়াস দেখো এখানে এই যে অনেকে বলে না যে মেসোজোইক যে মেকি দিয়ে শুরু হয়, কেন কারণ ভাই ওর আচরণ খুব মেকি, তাহলে ক্রিটেসিয়াস মেকি, মেসোজোইকের সাথে ক্রিটেসিয়াস, আগে এই পাঁচটা মাথায় ঢুকছে তো, তারপর এটা একবারে কিন্তু সব নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে মেসোজোইক হচ্ছে ক্রিটেসিয়াস। ক্রিটেসিয়াস লিখে ফেলো, ক্রিটেসিয়াস। এখন দেখো এই যে কেজি দিয়ে মিলাবো, কেজি, হ্যাঁ জুরাসিক। জুরাসিক জুরাসিক বেশি একবারে নিয়ম হচ্ছে 6টার বেশি তথ্য, যে অনেকগুলো বেশি লেখা হয়ে গেছে, এভাবে পড়লে মাথায় আনতে পারবে না, ঠিক আছে। এটা এটা তোমার মাথায় আরেকটা লিখে আমি এখন ইয়ে করবো। তাহলে ক্রিটেসিয়াস জুরাসিক, তারপর কি হতে পারে, জুরাসিক। ট্রায়াসিক হইতে পারে, কি হতে পারে বলো, ট্রায়াসিক। ট্রায়াসিক শোনো, ব্রেনের কিছু ব্যাপার স্যাপার আছে, একসাথে 6টার বেশি তথ্য সে রাখতে পারে না, এখানে বেশি লেখা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আগে এই 5টা আগে নেই। তাহলে হচ্ছে কি, প্রথমে মানে সিনেমা দেখি, সিনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক, তার পদিয়াটা প্রোটেরোজোইক, আরেকটা হচ্ছে আর্কিওজোইক, ঠিক আছে। আর এগুলোর কোনটা সেটা তো আমি সামারিতে বলছি, যে সিনেজোইক হচ্ছে মানুষ সিনেমা দেখে, মেসোজোইক হচ্ছে এমডি ডাইনোসরের যুগ, প্যালিওজোইক হচ্ছে যে প্যালিও মানে পলি, বহু কিছু থাকে, ওই যে এক কথায় তার মানে হচ্ছে কাঁকড়া বিছা টিসা হ্যান ত্যান এগুলো যেগুলো আছে না এগুলো। তারপরে প্রোটেরোজোইক মানে আদ্য প্রাণী, আর আর্কিও মানে এ মানে নাই, তার মানে নাই। আর্কিওজোইক মানে হচ্ছে মানে ওটা কি বলে, জীবাশ্মবিহীন যেটা সেটা। আচ্ছা, নিয়ম হচ্ছে এই 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 5টা আগে মাথায় রাখতে হবে। তা এটা আমরা ইনশাল্লাহ তাড়াহুড়া করা যাবে না, মানে এটা নিয়মটা, এটা আগামীকালকে আমরা পড়বো। কারণ নিয়ম কি জানো, এটা একবারে 6টার বেশি তথ্য দিলে তুমি মাথায় আনতে পারবে না। এই জিনিসটা ভালো করে মাথায় আনতে হবে। ওকে ফাইন। এখন দেখো সিনোজোইকের মধ্যে কি হইতে পারে, কথা দিয়ে দেখো, কোয়াটারনারি টারশিয়ারি, কোয়াটারনারি টারশিয়ারি, কোয়াটারনারি টারশিয়ারি। ওকে, ঠিক আছে, ও ফাইন। ওকে, এটা কি, আচ্ছা এরপরে দেখো মেসোজোইক যেটা আছে, মেসো মেসি না, হ্যাঁ এটা কি হতে পারে, ক্রিস্টিয়ানো না, আচ্ছা ঠিক আছে মেকি দিয়ে ভালো। ক্রিটেসিয়াস, তারপর হচ্ছে জুরাসিক, কেজি দিয়ে খেলে কিছুটা, আচ্ছা জুরাসিক, আর হচ্ছে ট্রায়াসিক, 3 নম্বরে ট্রায়াসিক। এটা একটু খেয়াল করতে হবে, মেসি ট্রাই করতেছে, ট্রায়াসিক, ক্রিটেসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক। ওকে ফাইন, এইটুকু আপাতত আজকে আমরা রাখলাম, ঠিক আছে। ওকে, মেসো ভাই ক্রিকেট খেলে, হ্যাঁ ভেরি ফাইন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার ক্রিকেট খেলবে, মেসি ক্রিকেট খেলবে না, হ্যাঁ ক্রিটেসিয়াস, মেসোজোইক, জুরাসিক, হ্যাঁ জুরাসিক এবং ট্রায়াসিক। ওকে ফাইন, আচ্ছা টেনশনের কারণ নাই, সবগুলো মাথায় চলে আসবে ইনশাল্লাহ, মোটামুটি চলে আসছে। এর পরের যেটা ইপোকগুলো কালকে আমি ইনশাল্লাহ পড়বো। শোনো, একটা জিনিস নিয়ম আছে, সেটা হচ্ছে একটা জিনিস তুমি একবারে আনা যাবে না। সিনেমা হ্যাঁ কোটা আন্দোলন দেখে, সিনোজোইক কোয়াটারনারি টারশিয়ারি, হ্যাঁ কোটা আন্দোলন দেখেছে অ্যাবসলিউটলি। মেসোজোইক হচ্ছে মেসি ওই ক্রিকেট দিয়ে খেলা দেখা ভালো, ক্রিটেসিয়াস কেজি দিয়ে, তাহলে জুরাসিক আর হচ্ছে ট্রায়াসিক। হ্যাঁ ওকে ফাইন, হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই, রিল্যাক্স। কিন্তু যে নিয়ম আছে যে একবারে 6টার বেশি তথ্য ব্রেনে দেওয়া যাবে না, তাহলে ওলট পালট করে ফেলবো। তুমি কি করে একবারে পড়তে যাও, এইটাই হচ্ছে রেস্ট দিয়ে অন্য পড়া। তা কালকে আমরা ইনশাল্লাহ যখন শুরু করবো আল্লাহ বাসার ক্লাস হয়েছে, শুরুতে এটা দিয়ে শুরু করবো। এটা দিয়ে যদি আজকে শুরুতে শুরু করতাম, ও যদি বলতো এটা প্রথমে, ও শখ বলতো, আমি শখের তো এটা দিয়ে শুরু করতাম, অন্য একটু পড়লাম, আবার পড়তাম, আবার ওইটা দিয়ে, আবার এইভাবে আস্তে আস্তে পড়াটাকে সাজাতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে ইনশাআল্লাহ তোমরা হ্যাঁ প্রত্যেকেই সুন্দরভাবে, হ্যাঁ এটা কি স্যার রসায়ন প্রথম চলতে যে অ্যাসিডের তীব্রতা শখ প্রশমন তাপের শখটা মুখস্থ দিব, টেনশনের কি আছে, ইনশাআল্লাহ যত কঠিন তত সহজ, ঠিক না, টেনশনের তো কিছু নাই ইনশাআল্লাহ। নেইমার জুনিয়র দিয়ে জুরাসিক, নেইমার জুনিয়র দিয়ে জুরাসিক, হ্যাঁ নেইমার জুনিয়র দিয়ে ক্রিটেসিয়াস, ক্রিস্টিয়ানো না জুনিয়র দিয়ে কিন্তু ট্রায়াসিক এটা আমি চিন্তা করতেছি, ট্রাই করে সে ট্রায়াসিক আর্জেন্টিনা টা ট্রায়াসিক, হ্যাঁ ট্রায়াল দিচ্ছে ট্রায়াসিক, মেসি তো ওই কেজি ট্রায়াল দিচ্ছে আর কি, ক্রিটেসিয়াস জুরাসিক ট্রায়াসিক। খেয়াল থাকবে ইনশাল্লাহ, যত ঘটনা মাথায় চলে আসছে তোমাদের, নেইমার জুনিয়র দিয়ে জুরাসিক না কাছাকাছি আসতেছে, মেডিকেল ট্রাই করে মানুষ হৃদয়ে জুড়ে দেখে, হ্যাঁ হ্যাঁ ভালো।
মেসি হচ্ছে ক্রিকেট খেলার ট্রাই করে না, ট্রায়াসিক মানুষ হৃদয় দিয়ে জুড়ে। হ্যাঁ, ক্রিকেট হচ্ছে ক্রিকেটাই ক্রিটেসিয়াস জুরাসিক, মাথায় চলে আসবে যতগুলো ঘটনা কইছো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ মেসি ক্রিকেট খেলার ট্রাই করে, মানুষ হৃদয় জুড়ে দেখে, মানুষ হৃদয় জুড়ে, হ্যাঁ জুরাসিক হৃদয় জুড়ে দেখে। হ্যাঁ হ্যাঁ, এটা উল্টাউল্টি করে হবে, ক্রিটেসিয়াস ট্রায়াসিক, ক্রিটোসিয়াসের পরে যদি ট্রায়াসিক দিই তাহলে মিলে যাবে। মেসি হচ্ছে ক্রিকেট খেলার জন্য ট্রাই করতেছে, হ্যাঁ সবার বদ জুড়াই যাচ্ছে, তাহলে জুরাসিক। হ্যাঁ সুন্দর হয়েছে, ভেরি ফাইন। হ্যাঁ নেইমার জুনিয়র ট্রাই করে, রোনালদো নেইমার জুনিয়র ট্রাই করে, অনেকগুলো হয়েছে, আবার বেশি হলে আবার ওদের মধ্যে মারামারি লেগে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ এই অনুযায়ী আমরা পড়বো তা একদম। হ্যাঁ হ্যাঁ মেসি জোরালো কিক ট্রাই করছে, হ্যাঁ মানে দেখছো কত আনবিলিভেবল, মানে অ্যাবসলিউটলি। তবে এখানে একটা ব্যাপার আছে, মানে আমি যে তুমি ওলট পালট যখন করবো তখন আবার সালের ডিস্টার্ব হবে, এই জন্য এই সিকোয়েন্সটা রাখা সবচেয়ে পারফেক্ট। ঠিক আছে, নাহলে তো ওইটা আমিও করে দিলাম, কিন্তু আমি কেন দিলাম না, কারণ হচ্ছে যে ওলট পালট করা যাবে না, যেই সিকোয়েন্স আসে, তা নাহলে আবার ওলট পালট হইলে ব্রেন ফাইনালি হচ্ছে ডিস্টার্ব হবে, এই জন্য। যাই হোক, তা ইনশাআল্লাহ কালকে আল্লাহ বাসার সহি সালামতে দুপুরে আমরা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো করে একদম পড়তে থাকো, আনবিলিভেবল রেজাল্ট হবে। আর তোমরা যেভাবে পড়তেছো ইনশাআল্লাহ এটা জাস্ট ধরে রাখলে জাস্ট গেম চেঞ্জিং হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা, আসসালামু আলাইকুম।